তো ফার্স্ট অফ অল আমরা দেখি গতকাল কারোর কোনো প্রবলেম আছে কিনা। গতকাল ক্লাস নিয়ে কারোর কোনো প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করেন, আমি সেটা সলভ করার চেষ্টা করি। আমি মনে হয় গতকাল আপনাদের বলেছিলাম, সরি, একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে। শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। আমি মনে হয় গতকাল বলেছিলাম যে ক্লাস লিঙ্ক গুলো আপনারা আর পাবেন না ওয়েবসাইটে, তাই না? সরি, গ্রুপে। তো জি সবাই স্যার। আসতে হবে এবং আপনাদেরকে ওখানে একটা ব্যবস্থা করা হবে, ওই যে অ্যাটেন্ডেন্সের শিট ক্রিয়েট করা হবে, ক্লাস নাম্বার 13 লিঙ্কডইন মার্কেটিং। এখানে কি কেউ হোমওয়ার্ক সাবমিট করেন নাই? গতকাল হোমওয়ার্ক দেওয়া ছিল আপনাদের। জি স্যার, করছি তো। কই? অ্যাপ্রুভ? আমি মনে হয় অ্যাপ্রুভ করছি আগে নাকি? কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, ওকে। মানে এটাই কাজ দেওয়া ছিল, রাইট? যে প্রোডাক্ট আপলোড করার কথা ছিল, ক্যাটাগরি ক্রিয়েট করার কথা ছিল। আমি বলেছিলাম এইগুলো স্ক্রিনশট না দিয়ে, স্ক্রিন হ্যাঁ, স্ক্রিনশট না দিয়ে আপনাদের লিঙ্ক গুলো শেয়ার করতে। প্রোডাক্টের লিঙ্কটা শেয়ার করলে জিনিসটা আমি ঢুকে দেখতে পারতাম। ওকে, ঠিক আছে। যেহেতু সবাই হোমওয়ার্ক সাবমিট করছেন হ্যাঁ, এখানে, আমি লিংক শেয়ার করছিলাম, আমি স্ক্রিনশট দেইনি। কোনো প্রবলেম না থাকে তাহলে তো আর ভিতরে ঢুকে দেখার দরকার নেই। এটা ওয়েবসাইট লিংক শেয়ার করছেন কে? ওয়েবসাইটের লিংক দেখে তো আর প্রোডাক্ট খুঁজে পাওয়া যাবে না ওখান থেকে। প্রোডাক্টের আলাদা লিংক হয়, ওই লিংকটা শেয়ার করতে হতো। আমি লিংক দিয়েছিলাম স্যার। আচ্ছা, ওকে। যেহেতু আপনার কোনো সমস্যা হয়নি, সো আমরা এগুলো না দেখে টাইম ওয়েস্ট না করি, এগুলো অপ্রয়োজনীয় ব্যাপার, আমাদের খুব কাজে আসবে না। ঠিক আছে, জাস্ট কারোর প্রবলেম হয়েছে কিনা সেটা বলেন, আমি তাকে স্পেশালি সলিউশন দেওয়ার চেষ্টা করি। যদি কারো প্রবলেম না থাকে আজকের জি ভাই, ক্লাসে। আমার একটা প্রবলেম হয়েছে। প্রবলেম বলেন। ওই যে আপনি ব্যাকআপ দেখাইছিলেন না গুগল ড্রাইভে সেভ করার, হুম, হুম। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওই ব্যাকআপটা আমার ম্যানুয়ালি পিসিতে সেভ হয়েছে, বাট ড্রাইভে সেভ হয়নি। আচ্ছা, ম্যানুয়ালি সেভ তো ম্যানুয়ালি, ড্রাইভে তো আপনি ওখানে টাইম সেট করে দিলে অটোমেটিক ওর ভিতরে ঢুকে যাবে। অটোমেটিক একদিন অথবা হ্যাঁ এক হ্যাঁ, ঘন্টা প্রসেস তো আপনি একদিন যেভাবে অথবা দেখাইছিলেন ওইভাবে তো করছিলাম, কিন্তু ড্রাইভে পরে আমি চেক করে দেখলাম ড্রাইভে সেভ হয়নি। আপনি টাইম হয়তো বা ভুল দিয়েছেন, এক সপ্তাহ দিয়ে রাখছেন, তাহলে এক সপ্তাহ পরে হবে। ওখানে টাইমটা সেট করতে হবে। না আপনি না, স্ক্রিন আমি ডেইলি দিয়েছিলাম, ডেইলি ডেইলি একবার করে দিয়েছিলাম। স্ক্রিন শেয়ার করেন। তো ডেইলি একবার করে দিলে আপনি চাইলে সেই সময় হবে না, স্ক্রিন শেয়ার করেন কুইকলি। আপনি মাউসটা বন্ধ রাখেন, আমি দেখি। কত কেন দিলাম? এই ড্রাইভটা ইউজ করা। বুঝি নাই। এখানে তো হয়নি, করেন নাই আপনি। এম সেভ তো আপনি যেভাবে দেখাইছিলেন ওইভাবে তো করছি, কিন্তু পরে আমি চেক করে দেখি এখানে সেভ হয়নি।
করতে পারেন নাই তাহলে? মিউট করেন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? পরে কথা বলি, এখন প্রবলেম হলে হ্যান্ড রাইজ করবেন তারপরে। স্যার আমার হোমওয়ার্কটা মনে হয় কপি করছে। এখানে ম্যানুয়াল দিয়ে রাখছেন কেন? এরা বললেন আমি করছি, করেনই নাই। এটা না, নিচে আর একটা ছিল, এটা তো হচ্ছে নতুন যেটা ক্রিয়েট করছিলাম ওইটার ব্যাকআপ। নতুন পুরানো আবার কি? এই যে দেখেন আপনার ড্রাইভে করছে করছে, তা কি করবে এখন? তারপরে পিটাবো? যে করছে সে মরুক, আপনার কি? এই ড্রাইভে কি আগে একবার ইউজ করছেন? নিচ্ছে না কেন? হ্যাঁ, এই ড্রাইভেই তো আগে করছি। বললাম না, আমিও তো সেম প্রসেসে করছিলাম, কিন্তু এই হয় নাই কেন তো বুঝতেছি না। কোনটা করছেন? প্রথমটাই করছিলাম। প্রথমটা আগে করছিলেন? হ্যাঁ, হ্যাঁ। এই এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা কোন জিমেইল দিয়ে ক্রিয়েট করা? ফার্স্টের ওইটা দিয়েই। প্রথমটা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ। প্রথমটা দিয়ে ক্রিয়েট করা নাকি দ্বিতীয়টা দিয়ে ক্রিয়েট করা? প্রথমটা দিয়ে করা। বুঝতে পারিনি কি বললেন। প্রথমটা করা, এটা না। আচ্ছা, এইটা একবার না। ফ্রিতে, ফ্রিতে একটা জিমেইলে একটা ওয়েবসাইটের বেশি করা যায় না। দেখি এটা করা যায় কিনা। একটাই, এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে, কমপ্লিট সেটআপ। ওই জিমেইলে চেক করে দেখবেন আপড্রাফট প্লাস নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সেই জিমেইল কোথায়? কোন জিমেইল? একটু আগে কোনটায় ক্রিয়েট করলাম আমরা? এটা? হ্যালো, এদিকে দেখেন। হ্যাঁ, 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 এটা হ্যাঁ। মেবি এই জিমেইল দিয়ে করা ছিল না ওয়েবসাইট, জন্য এখন ওই জিমেইলে আমি নিচ্ছে। ফার্স্টে বললাম যে ফার্স্টের ওইটা দিয়ে করা ছিল। কিন্তু
ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ও, আমি আপনাকে বলছিলাম যে এটা দিয়ে ক্রিয়েট করা না, আগেরটা দিয়ে করা ছিল। আচ্ছা দেখেন, আমি যেভাবে করলাম, তাহলে এই যে নতুন জিমেইলে ওইভাবে করেন। আপনার এর ভিতরে, ড্রাইভের ভিতরে এখনো অবধি কোনো ফর্ম ক্রিয়েট করা হয়নি, মানে আপনি সেট আপ এখনো করেন নাই। সেট আপ করলে এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট হবে আপনার এই ড্রাইভের মধ্যে। আপনি এই যেভাবে ড্রাইভ, করলেন না, সেম প্রসেসে আমিও করছিলাম, কিন্তু কোনো আহ, মানে ফোল্ডার তো ক্রিয়েট হয়নি। আপনি যে করছেন, কোথায় করছেন? এখানে তো কোনো কিছু সেট করা নেই। এই ওয়েবসাইটে তো কোনো কিছু সেট করা ছিল না একটু আগে। কিছু সেট কিন্তু করা আমি ছিল? তো করছিলাম। একবার যদি আপনি লগ ইন করেন, তাহলে দ্বিতীয়বার আর লগ ইন করা যায় না। এখান থেকে, এই যে এখান থেকে লগ ইন করবেন। এই যে ফোল্ডারের নাম, আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জও করে দিতে পারবেন। আচ্ছা, এই যে স্ক্রিন শেয়ার নিয়ে কাজ করা অনেক কঠিন, অনেক টাইম লাগে, আর আপনাদের টাইম অনেক শর্ট। 1.5 ঘন্টার ক্লাসে এই দেখেন অলরেডি টাইম নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। কোথায় ক্লিক করি, কোথায় নিয়ে চলে যায়। অটোমেটিক চলতেই আছে। এখানে চাইলে ফোল্ডার নামটাও চেঞ্জ করে দিতে পারবেন, এই যে আফটার প্লাস। আচ্ছা, আবার সাইন ইন করে নতুন email-এ। আচ্ছা আপু, এটা আপনি করেন, এটা অনেক টাইম নিবে, অথবা ক্লাসের পরে যদি সময় থাকে আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে ভাই, ঠিক আছে। তো আজকের আচ্ছা, হোমওয়ার্ক কপি করছেন এরকম থার্ড ক্লাস কাজ কেউ করেন না। এতে নিজের মানে বীরত্ব বাড়ে না। ওকে, আজকের আমরা একদম খুব সহজে যে কথাটা, আমাদের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো আমি যদি এর বাইরে একটু কথা বলি, একদম ইজি একটা টপিক। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা কিন্তু কোনো স্বীকৃত, কেউ মেসেজ দেওয়ার দরকার নেই। কোনো স্বীকৃত এমন না যে কোনো এক্সপার্ট এই কথাটা বলেছে। আমি শেখানোর জন্য আপনাদেরকে একটা জিনিস বোঝাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দুটো কাজ থাকবে একজন ডিজিটাল মার্কেটারের। এক হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস অথবা বুস্ট, যেটা আমরা বলি। ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি জিনিস? সোশ্যাল মিডিয়া ইউজ করে যদি কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিসকে প্রমোশন করা হয়, সেটাকে আমরা বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যার ভিতরে থাকে অর্গানিক কাজবাজ। অর্গানিক মানে কি, ফ্রি অফ কোস্ট, যে কোনো, আমি ওই প্ল্যাটফর্মে কোনো টাকা দিব না, কিন্তু আমি আমার ব্র্যান্ড এবং আমার সার্ভিস এটা প্রমোশন করব। আর সোশ্যাল মিডিয়া অ্যাড অথবা বুস্ট মানে কি, আমি ওই প্ল্যাটফর্মকে টাকা দিব, মানে ডলার দিব, বিনিময়ে আমি আমার পোস্ট, আমার বিজনেসটাকে মানুষের কাছে রিচ করাবো আমার টার্গেট অডিয়েন্সের কাছে। তো আজকের আমরা কথা বলবো মূলত সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে। ম্যানেজমেন্টের মধ্যে কি কি কাজ থাকবে? ম্যানেজমেন্টের মধ্যে দুইটা তিনটা ইম্পর্টেন্ট কাজ থাকে। একটা হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন। প্রোফাইল অপটিমাইজেশন হয়তো বা আপনারা লেভেল 1 থেকে দেখেছেন। তারপরে প্রোফাইল অপটিমাইজেশনের পরে থাকবে প্রোফাইল রেগুলার মেইনটেনেন্স। রেগুলার মেইনটেনেন্স, এই দুটো কাজই বলা যেতে পারে। এর বাইরেও যদি আমি টুকটু টুকটু করে ভাগ করি, অনেক কিছুই আমি ভাগ করতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় বেকার জিনিস। ঠিক আছে? এত কিছু নাটকীয়তার কোনো ব্যাপার নেই।
প্রথম একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আমরা যদি নিজেদেরকে বলি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমাদের ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে কি আমাদের প্রোফাইলটা অপটিমাইজেশন করা, অর্থাৎ সেট আপ করা। প্রোফাইল ক্রিয়েট করা, এটা করা সেটা করা, এগুলো আমাদের কাজ না। প্রোফাইল অপটিমাইজেশন করা। এখন ক্লায়েন্ট অনেক সময় এসে চায় যে ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন, এটা করে দেন, সেটা করে দেন। এখন আমাদের তো পয়সার সাথে মতলব, তো ক্লায়েন্ট টাকা দিলে আমাদের করে দিব, সেটাতে কোনো সমস্যা নেই। আর রেগুলার মেনটেনেন্স মানে কি? রেগুলার মেনটেনেন্সকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। রেগুলার মেনটেনেন্স বিভিন্ন ভাবে হতে পারে, যে ভাই তুমি শুধুমাত্র মেসেজ গুলো দেখবে, অথবা যে কমেন্ট গুলো আসবে কমেন্ট গুলো সুন্দর সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিবে, এটা এরকম হতে পারে। আবার এরকম হতে পারে যে ভাই প্রত্যেকদিন তুমি আমার কভার ফটোটা চেঞ্জ করে দিবা, অথবা প্রত্যেকদিন তুমি আমার 5টা করে পোস্ট করে দিবা। অথবা এমনও হবে যে তোমাকে আমার অর্গানিক ভাবে আমার বিজনেসটাকে তোমার গ্রো করে দিতে হবে, যেন আমি সেলস পাই। তো মার্কেটিং এবং সেলস আলাদা জিনিস। আমি সবসময় একটা কথা বলি, সেলসের দায়িত্ব কেউ নিবেন না, সেলসের দায়িত্ব কেউ নিবেন না। ক্লায়েন্টকে অলওয়েজ আমি যেটা করি, একটা ভিশন দেখাই যে আমি 1 মাস, আগামী 1 মাস, আগামী 3 মাস, অথবা আগামী 6 মাস আমি আপনার জন্য এই এই কাজ করে দিব। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এইটা করলে এতটুকু হতে পারে, একটা প্রেডিকশন আপনি অবশ্যই দিবেন। ব্যাপার হচ্ছে কি, আপনি যদি কাউকে আশা জাগাতে না পারেন, তাহলে কিন্তু কেউ হ্যাপি হয় না। আমরা যখন ডাক্তারের কাছে যাই, তো আমরা কিন্তু সবসময় একটা কোশ্চেন জিজ্ঞেস করার চেষ্টায় থাকি যে ডাক্তার সাহেব আমি কি সুস্থ হতে পারবো? এখন ডাক্তার তো ওষুধ লিখে দেয় গাদা গাদা, উই ডোন্ট কেয়ার যে কত টাকার ওষুধ লিখলো, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আমি সুস্থ হতে পারবো কিনা। তো যখন ডাক্তার বলবে যে আর সময় নেই, 2-3 মাস, যা ভাল লাগে করেন, এরকম কথা বললে কিন্তু তখন আমরা হতাশ হয়ে যাই। কিন্তু প্রচন্ড রোগী আমরা, মনে করেন যে সত্যি আমাদের 2-3 মাস সময় আছে, এরকম যদি কোনো জটিল রোগও হয়, তারপরও যদি ডাক্তার বলে যে 3 মাস এটা কমপ্লিট করেন, তারপর আপনি কিওর হয়ে যাবেন সম্পূর্ণভাবে, তখন কিন্তু আমরা ডাক্তারের উপর একটা বিশ্বস্ততা তৈরি আছে, তার উপরে একটা ট্রাস্ট অব্দি চলে আসে। সো লাইক দ্যাট, এটা আমরা এমন না যে মিথ্যা কথা বলবো ক্লায়েন্টকে। ঠিক আছে, ক্লায়েন্টকে আমরা মিথ্যা কথা বলবো না যে ভাই তুমি 3 মাস দাও, আমি দেখাই দিচ্ছি তোমার বিল গেটস এর উপরে ধনী বানাই দিচ্ছি, না, এরকম কথা বলবো না। কিছু স্ট্র্যাটেজি আমি শেয়ার করব যেগুলো কিনা প্রুভেন। মার্কেটিং 100% প্রিডিকশন বলে কিছু হয় না মার্কেটিং এ। মার্কেটিং এ যতটুকু হয় ততটুকু হচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে। আর এখানে যারা আছেন, আমি ছাড়া আর 25 জন যারা আছেন, তাদের অভিজ্ঞতা সত্যি আমার থেকে একটু কম, আমি বলছি না তার মানে আমি অনেক জানি। আমার রিয়েল লাইফ পাস করার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি হয়তো আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ওরকম রিয়েলাইজেশন দিতে পারি যে এতটুকু কাজ করলে এতটুকু রেজাল্ট আসতে পারে। তার মানে এই না যে 100টা বিজনেসের ভিতরে যদি আপনি 100টা বিজনেসেই যদি ওই স্ট্র্যাটেজি ফলো করেন তাহলে 100টাই সাকসেস আসবে, তাও কিন্তু হতে পারে না। যেমন আমি রিসেন্টলি 9টা বিজনেস নিয়ে, গুগল বিজনেস প্রোফাইল নিয়ে নামে একটা সেগমেন্ট আছে, আপনাদের লোকাল এসইও ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব। 9টা বিজনেস নিয়ে আমি কাজ করতেছি, তার ভিতরে মাত্র 6টা বিজনেস, তো বিগত 1 বছরের বেশি ধরে কাজ করতেছি, তারা সবগুলো হোটেল, বিভিন্ন রেস্টুরেন্ট, এইগুলো। 9টা বিজনেস খুব সুন্দরভাবে সাকসেস, আর 3টা বিজনেস আমি কোনোভাবেই ডেভেলপ করতে পারতেছি না, সেম স্ট্র্যাটেজি সেম কিছু, কোনোভাবেই ডেভেলপ করতে পারতেছি না। এখানে কিন্তু আমার ভুল না, অথবা কিছু, ব্যাপারটা এরকম না। মানে একবার ডেভেলপ বলতে ওই যে 6টা যতটা ডেভেলপ হয়েছে অতটা ডেভেলপ সুন্দরভাবে হচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। তো সবকিছু সমানভাবে ডেভেলপ হবে না, কিন্তু ক্লায়েন্টকে একটা ভিশন এবং তাকে একটা মিশন দেখাতেই হবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের একটা কাজ। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে প্রেডিকশনটা আপনাকেই করতে হবে। আর এই যে একটু আগে আমরা বললাম যে গুগল অ্যাড, সরি, মানে সোশ্যাল মিডিয়া অ্যাডস যখন দিতে যাবেন আপনি বিভিন্ন টুলস ইউজ করে, ওই টুলস আপনাকে একটা প্রেডিকশন দিয়ে যায় যে এত ডলার কস্ট করলে আপনার পোস্টটা এত এত মানুষের কাছে রিচ করবে, হ্যাঁ, এতটা লাইক হবে, এতটা শেয়ার হবে, এতটা সেলস আসতে পারে। ওরা একটা প্রেডিকশন দেয়। কিন্তু এখানে এই যে ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যখন কথা হবে, তখন আপনাকেই প্রেডিকশন করতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি দিতে হবে যে তার বিজনেসটা এই, তোমাকে এইটা ফলো করে, আমার এই গাইডলাইন ফলো করে এইভাবে এইভাবে কাজ করতে হবে, ডেইলি অ্যাক্টিভিটি এরকম হওয়া উচিত, তোমার প্রোফাইলটা এভাবে অপটিমাইজেশন করতে হবে। তো ওকে, তো এর ভিতরে আমাদের কিন্তু দেখেন এই যে 6টা 7টা টপিক আছে, আমি টপিকের ভিতরে বাইরে যেই কথা বলবো। তো এতক্ষণ আমরা এগুলো নিয়েই কথা বলছিলাম। একটু কথা বলে রাখি, মনে হয় সেটা নেই আপনাদের এই টপিকের ভিতরে। প্রথম যে জিনিসটা আমি কথা বলছিলাম, অপটিমাইজেশন। অপটিমাইজেশন বলতে কি বোঝায়, এটা আপনারা সবাই জানেন, হয়তোবা লেভেল 1 থেকে আপনারা আরো সুন্দরভাবে শিখে এসেছেন। আমি কোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি না, আমি মূলত কোর এসইও পিপিসি এগুলো নিয়ে কাজ করি, গুগল নিয়ে কাজ করি আমি।
সোশ্যাল মিডিয়া নিয়ে সত্যি স্ট্রংলি কাজ করি না, তবে আমার নলেজ মোটামুটি ভালো। আমি সবগুলো নিয়ে টুকটাক কাজ করতে পারি, কিন্তু নিজেকে বলি না আমি এই ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট। প্রোফাইল অপটিমাইজেশন বলতে কি? সুন্দরভাবে একটা প্রোফাইল সেট আপ করা। প্রথম যে চয়েসটা আমি আপনাদেরকে বলি, ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিং ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা কোম্পানি হোক, সেটা একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি হোক, আপনার ব্র্যান্ডিংটা মাথায় রাখতে হবে। আপনার ব্র্যান্ডিং হয় আপনার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে, সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা আপনার ওয়েবসাইট হতে পারে, সবগুলো মিলেই কিন্তু একটা ব্র্যান্ডিং। তো এই ব্র্যান্ডগুলোকে একসাথে কিভাবে আপনি মানে বলে না সেন্ট্রালাইজ করবেন, কিভাবে এককেন্দ্রিক করবেন, কিভাবে যেন ওইটা লিখে আমরা যদি এখন এখানে দারাজ দিকে সার্চ দিই, একদম প্রথম সারি থেকে দারাজের ফেসবুক পেজ চলে আসবে, ওয়েবসাইট চলে আসবে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যাদের যেখানে অ্যাক্টিভিটি আছে সবকিছু চলে আসবে। কেন চলে আসে? তারা ব্র্যান্ডিং করতে পারছে। তো ব্র্যান্ডিং করার জন্য দেখেন, আমি যদি আমার নাম লিখেই এখানে সার্চ দিই, একটু দেখার চেষ্টা করেন, প্রথমেই আমার ওয়েবসাইট চলে আসছে, 2 নম্বরে আমার টুইটার হ্যান্ডেল চলে আসছে, 3 নম্বরে দেখেন গুগল স্কলারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটা না, এটা মনে হয় আমার না, 3 নম্বরটা আমার না। 4 নম্বরে আমার লিঙ্ক, এটাও আমার না। 5 নম্বর, এটাও আমার না। 6 নম্বর আমার ইউটিউব চ্যানেল চলে আসছে। এখানে 3টা ছবি দেখাচ্ছে, 3টাই আমার। এখানে আমার ফেসবুক পেজ নাকি প্রোফাইল, এটা ফেসবুক প্রোফাইল, এর উপর একটা পেজ। এখন কথা হচ্ছে, আপনারা কি এরকম সেন্ট্রালাইজ আছেন? আপনাদের নাম লিখে সার্চ দিলে যেমন ইমেজ সেগমেন্টে আসলে প্রথমেই দেখবেন কয়েকটা আমার ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ, 2 নম্বর সারিতেও কতগুলো আমার ছবি আছে। তো ভিডিও সেগমেন্টে আসলে হয়তোবা আমার কিছু এক্সিস্টেন্সি পাবেন। এখানে প্রথমে আমার ইউটিউব চ্যানেল আছে, 2 নম্বরটা আমার ভিডিও, 3 নম্বর, 4 নম্বর, ম্যাক্সিমাম সবই আমার ভিডিও এখানে আছে। তো আপনারা কি এরকম সেন্ট্রালাইজ নিজেকে এভাবে ব্র্যান্ড পরিণত করতে পারছেন? যদি না করতে পারেন, আপনাদেরকে এখন কাজ করতে হবে এটা নিয়ে। কারণ কি, আপনি একজন ডিজিটাল মার্কেটার। আমি করেছি আমার নামে। সজীব রয় এখানে একটা নামই না, সজীব রয় এখানে একটা ব্র্যান্ড। ঠিক আছে? আকিজ বলতে আপনাদের আকিজ বিডি মাথায় আসে, আকিজের হসপিটাল মাথায় আসে। আপনারা এখন মাথায় তো এটা চিন্তা করতে পারেন আকিজ ইজ এ ব্র্যান্ড নেম, কিন্তু অ্যাকচুয়ালি উনি কিন্তু একজন মানুষ ছিল আপনার আমার মতো। সো আপনি দুইভাবে নিজের ব্র্যান্ডিং করবেন সোশ্যাল মিডিয়া থেকে। হয় কিছু মানুষ থাকে না, যেমন নিজের নামে ব্র্যান্ডিং করতে চায়, যেমন আমি সজীব রয়, আমি নিজের নামে ব্র্যান্ডিং করেছি। আপনারা চাইলে নিজের নামে ব্র্যান্ডিং করতে পারেন, সেটা বেস্ট পলিসি। কেন বেস্ট পলিসি? কারণ আমরা সার্ভিস প্রোভাইডার, আমরা এসইও সার্ভিস দিব অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিব, মানে ওভারঅল ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব। তো আমার তো একটা আইডেন্টিটি হওয়া চাই, তাই না? এই জন্য আমি বলছি আপনাদের নিজেদের একটা পার্সোনাল ব্র্যান্ডিং থাকা চাই, যে আপনার নাম লিখে সার্চ করলে যেন আপনার সম্পর্কে যাবতীয় তথ্য ডিসপ্লে করে গুগল। এক, অনেকেই আছে নিজেকে ডিসপ্লে করতে প্রস্তুত না, বিশেষ করে আপুরা অনেকেই আছে, তাদের বিভিন্ন কমফোর্ট না তারা নিজেকে এইভাবে ডিসপ্লে করতে। ওকে, তারা তাহলে একটা কোম্পানি নামে নিজেদেরকে একটা ডিমান্ড থাকে না, যে আমি বড় হয়ে এরকম নামে একটা কোম্পানি দিব, এই সার্ভিস দিব। ইটস ওকে, আপনি নিজের এরকম একটা কোম্পানির নাম চিন্তা করেন, এবিসিডি কোম্পানির নাম, সেই নামে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন, টুইটার পেজ ক্রিয়েট করেন। এভাবে আপনি ব্র্যান্ডিং করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সো এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ এটা আমাদের টপিক না, আজকের টপিক। আমি মানে বেকার এই কথাগুলো বললাম। আমি আপনাদের একটা গাইডলাইন দিই। আমার নিজেরই একটা বাংলা ব্লগ লেখা আছে, আপনারা চাইলে এটা পড়লে এই সম্পর্কে, যে এখানে এই অনেক আগে লেখা, সেই কোভিডের সময়, মেবি 2020 সালের দিকে এটা লেখা ছিল, এবং আমার লাইফে প্রথম বাংলা ব্লগ লেখা এটা। আমি বাংলায় কম্পিউটারে টাইপও করতে পারি না। ওকে, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সেলফ ব্র্যান্ডিং, সেলফ ব্র্যান্ডিং করতে পারেন অথবা কোম্পানি ব্র্যান্ডিং করতে পারেন। এখন কথা হচ্ছে, দাদা এইটা করে কি লাভ? এইটা করে লাভ আছে। কেন লাভ আছে? এটা করলে আপনার একটা প্রুভ হয়ে যাবে যে এইগুলো, এই স্ট্র্যাটেজি কাজ করে। এটা করলে একটা প্রুভ হয়ে যাবে স্ট্র্যাটেজি কাজ করে। কি প্রুভ হয়ে যাবে? আপনি, ব্যাপার হচ্ছে, মনে করেন যে ড্রাইভারের চাকরি নিলেন, ডোন্ট মাইন্ড, ড্রাইভারের চাকরি নিলেন। এখন কথা হচ্ছে, ব্যাপারটা তো এরকম খুব কঠিন যে ড্রাইভারের চাকরি নেওয়ার পরে ওখানে যে ওই মালিকের গাড়ি ব্যবহার করে আপনি ড্রাইভিং শিখবেন, এটা খুব কঠিন ব্যাপার না? তো ব্যাপার যদি এরকম হতো, আপনার নিজেরই একটা গাড়ি থাকতো, তাহলে আপনি ড্রাইভিং শিখে যদি ওখানে যেতেন, আপনার জন্য খুব বেটার হয়।
এখন বিভিন্ন কোম্পানি অথবা ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কিন্তু আমাদের এই ধরনের কাজবাজ করতে হয়। তাদের কি করতে হয়, তাদের যে প্ল্যাটফর্মগুলো আমাদের ব্র্যান্ডিং করতে হয়। সো তার ব্র্যান্ডিং করার আগে আপনি আগে নিজের নিজের উপরে অ্যাপ্লাই করে দেখেন, তাই না? ওই যে ভ্যাকসিন ভ্যাকসিন অন্যকে দেওয়ার আগে আগে নিজের গায়ে মেরে দেখেন যে আপনি মরেন না বাঁচেন, ব্যাপারটা এরকম। সো এখানে কয়েকটা বিশেষ কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনার নাম, গুড নেমটা অবশ্যই হতে হবে আপনার এনআইডি অনুসারে। কেন এটা এনআইডি অনুসারে হতে হবে? আজ থেকে ফেসবুক প্রোফাইলে যার নাম আছে, ভাঙা হৃদয়, পোড়া মন, তারপর হচ্ছে রাকিবের স্বামী, তারপর হচ্ছে এই কি সব থাকে না এরকম, আপনারা তো জানেন না, এখানে অনেকেই থাকবে, এই গ্রুপের মধ্যে খুঁজলে পাওয়া যাবে, কাউকে লজ্জা দিতে চাই না। সো এই ভাঙা হৃদয়, পোড়া মন আজকের সবাই মলম লেপে ঠিক করে ফেলবেন, নাহলে কিন্তু এই মনে করেন ফেসবুকের নামে ফেসবুক নিজেই আপনার মলম লেপে দেবে কিছুদিন পরে। কারণ আমরা ফেসবুকের প্রফেশনাল কিছু ড্যাশবোর্ড নিয়ে কাজ করব। এই ড্যাশবোর্ড নিয়ে যখন কাজ করতে যাব আমাদের কাছে আমাদের আইডি ভেরিফিকেশন চাইবে। হু ইউ আর, তুমি কে, তুমি কি রাইট পিপল, তুমি কি একদম এক্সিস্ট করো তুমি? যদি আর আমাদের আইডেন্টিটি মানে কি, আমাদের এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো হবে। যখন আমরা এগুলো দিব, এদের নামের সাথে, এদের বার্থ ডেটের সাথে এবং ছবির সাথে ম্যাচ করবে না, তখন আপনার আইডি ঘেচাং। ক্লিয়ার? তখন আপনার আইডি ঘেচাং। আর যখন আমরা ওই প্রফেশনাল প্ল্যাটফর্মগুলো ইউজ করব, একবার যদি ওই প্রফেশনাল প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করি, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। এখন হয়তো অনেকেই এলোমেলো ফেসবুকে 5টা 6টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আজ থেকে সব মায়া মোহ মমতা ত্যাগ করে দেন, সব অ্যাকাউন্ট ডিলিট, একটাই সেন্ট্রাল অ্যাকাউন্ট থাকবে আপনার। আপনার গুড নেম, আপনার বার্থডে এবং আপনার একটা সুন্দর প্রোফাইল পিকচার। ক্লিয়ার? জাস্ট একটা প্রোফাইল পিকচার অবশ্যই থাকা লাগবে, এবং অন্তত ডেইলি অ্যাক্টিভিটি যদি করতে না পারেন, সপ্তাহে 2টা 3টা পোস্ট দিবেন সেখানে। বিশেষ করে লিঙ্কডইন, লিঙ্কডইন কিন্তু সবাই সাসপেন্ড হয়ে যাবে, সাসপেন্ড হয়ে গেলে কিন্তু কারোরই হাত থাকবে না যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। লিঙ্কডইন মোস্ট ইম্পর্টেন্ট, একটা ফেসবুক পেজ প্রোফাইল থাক আর না থাক, লিঙ্কডইন এই ইন্ডাস্ট্রিতে আপনার থাকাই লাগবে। লিঙ্কডইন নিয়ে আমাদের আলাদা একটা ক্লাসই আছে, পুরা কত নম্বর জানি, 9 নম্বর না 7 নম্বর, 8 নম্বরে মেবি, 9 নম্বরে মেবি। সো লিঙ্কডইনটা এতটাই গুরুত্বপূর্ণ। লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক, যেখানে আমরা ফ্রিল্যান্সার হতে চাচ্ছি, এদের বাপের বাপের বাপেরও বাপ। লিঙ্কডইন একটা নট অনলি এ সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন একটা প্রফেশনাল নেটওয়ার্ক সাইট, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন আপনার একটা সিভি, একটা রিজিউম, লিঙ্কডইন আপনার সেকেন্ড ওয়েবসাইট, লিঙ্কডইন আপনার একটা মার্কেট প্লেস। ঠিক আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ওকে, সো নট অনলি লিঙ্কডইন, আমি আবারও বললাম, একটাই অ্যাকাউন্ট হবে। প্রথম অ্যাকাউন্টটা যদি সামহাউ ডিসেবল হয়ে যায়, চেষ্টা করতে হবে ওদের সাপোর্টে কথা বলে সেটা রিকভারি করার। আপনি যদি মনে করেন আমি সবকিছু চেঞ্জ করছি, আমরা যে কম্পিউটার ইউজ করি এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস ওদের কাছে থাকে, মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওরা ট্র্যাক করে আপনার অ্যাকাউন্ট বারবার সাসপেন্ড করতে থাকবে, সাসপেন্ড করতে থাকবে। ক্লিয়ার? সো নাম হবে এনআইডি অনুসারে, নাম, বার্থডে, এগুলো হুবাহু এক্সাক্ট A to Z, কমা দাড়ি পূর্ণছে যা আছে আপনার এনআইডিতে সেখানে তাই দিবেন। ওকে, তারপরে নামের পরে ইউজার অ্যাড্রেস থাকবে সব জায়গায়, একটা ইউজার নেম পাবেন সব জায়গায়, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে ইউজার নেম পাবেন। এই ইউজার নেমটা দিবেন আপনার নামে, সব জায়গায় আপনার নিজের নামের ইউজার নেম দিবেন। যেমন আপনার নাম, যেমন সজীব রয়, হ্যাঁ, এইরকম ইউজার নেম দিবেন একসাথে। কথা হচ্ছে অনেক জায়গায় অ্যাভেলেবেল পাবেন না, সেক্ষেত্রে কি করবেন? প্রথমে কোনো কিছু দিবেন না, প্রথমে আপনার নাম দিবেন, তারপর শেষের দিকে এই ডট দিয়ে দিলেন, ডট বিডি দিলেন, অথবা দিয়ে দিলেন ডট এসইও, অথবা ডট কম দিয়ে দিলেন, ডট কম দিয়ে দিলেন। ঠিক আছে, এরকম কিছু মিনিংফুল কোনো কিছু দিবেন, এরকম 1 2 3 4 5 6 দিয়ে না, যার কোনো অর্থ বহন করে না। এরকম উল্টা পাল্টা ইউজার নেম দিবেন না, এবং চেষ্টা করবেন সব জায়গায় সব সেম ইউজার নেম রাখার, সব জায়গায় সেম ইউজার নেম রাখার চেষ্টা করবেন। যাদের এনআইডি নেম নেই তারা এখনো শিশু, আর তারা মার্কেট প্লেসে কাজ করতে আসা মানে শিশু শ্রম করা। আর আমি তাদেরকে পরামর্শ দিব, এই মুহূর্তে এই যেসব প্রফেশনাল ল্যান্ডস্কেপ নিয়ে আমরা কথা বলবো এইগুলো থেকে না করার জন্য। ফাদার মাদার সিস্টার যাদের আইডি আছে
তাদের আইডি দিয়ে একটা আইডেন্টিটি ক্রিয়েট করা, তারপরে 2-1 বছর পরে, আচ্ছা এখানে মেসেজ দিয়েন না প্লিজ, কথা শেষ করি তারপরে, এলোমেলো কথা বললেন না। আইডেন্টিটি দিয়ে 2-1 বছর পরে নিজের আইডেন্টিটি ক্রিয়েট হলে তখন এগুলো করবেন। ওকে, তো ইউজার নেম নিয়ে কথা হয়ে গেল, তারপরে একটা প্রোফাইল পিকচার, প্রোফাইল ইমেজ। একেবারে প্রোফাইল ইমেজটা কখনোই আপনার কি হবে না, এরকম যেন না হয় যে নতুন একটা জুতা কিনছেন, অ্যাডিডাসের একটা জুতা কিনছেন 25,000 টাকা দিয়ে, ওটা তো দেখাতে হবে, তো পুরো বডি পা থেকে মাথা পর্যন্ত নিয়ে দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার টিকটিকির মতো দেখাবে প্রোফাইল পিকচার গুলো, তাই না? তো ফেসবুক প্রোফাইল কোনো ব্যাপার না, আপনার ফেসবুক পেজ নিয়ে চিন্তা করতে হবে। দেখেন, আমি যদি আমার ফেসবুক পেজটায় যাই, আচ্ছা আপনাদের কি ওয়েবসাইট থেকে এই লিংকে অ্যাক্সেস করতে কোনো প্রবলেম হয়েছে? সবাই তো ওয়েবসাইট থেকে আসছেন এখানে, তো কিছু কিছু মানুষ ওখানে মেসেজ করতেছে, এদের জন্য কি করার আছে বলেন? এনিওয়ে, দেখেন এখানে একটা প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে, প্রোফাইল পিকচার দিয়ে আমি কিন্তু আমার ফেসটাকে ডিসপ্লে করার চেষ্টা করছি, স্রেফ ফেসটাকে ডিসপ্লে করার চেষ্টা করছি। এই যে প্রোফাইল পিকচার ডিফাইন করে হু ইউ আর, আপনি কে, ক্লিয়ার? সো এগুলো নিয়ে আমরা লিঙ্কডইন ক্লাসে বিস্তারিত আলোচনা করব। অপটিমাইজেশন বলতে আপনারা আপনাদের প্রোফাইলে যা যেখানে চায় সেগুলো সুন্দরভাবে অপটিমাইজ করবেন। হ্যাঁ, আপনারা এগুলা যদি মনে করেন যে এমন কোনো আহ, ইয়ে আছে যে যেখান থেকে ধারণা পেতে পারি, এই যে আমার ওয়েবসাইটে আসবেন, আসার পরে ফুটার সেগমেন্টে আসবেন, দেখুন আমার ফেসবুক, হ্যাঁ টুইটার, আমার আমার সবগুলো মোটামুটি অপটিমাইজ, ঠিক আছে? এই যে ইউটিউব চ্যানেল ট্যানেল সবকিছু মোটামুটি অপটিমাইজ, আমার এই প্রোফাইলগুলো আপনারা ফলো করতে পারেন। আচ্ছা, ওয়েবসাইট থেকেই জয়েন হয়নি কে কে এখানে, হ্যান্ড রাইজ করেন। আপনার লিঙ্ক কোথায় পেয়েছেন? আর সবাই তো মোটামুটি ওয়েবসাইট থেকে জয়েন করছেন, তাই না? যারা ওয়েবসাইট থেকে জয়েন করবেন না তাদের কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে ক্লাসটা। সো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ওয়েবসাইট থেকে জয়েন করবেন না তাদেরকে আপনারা এখান থেকে ক্লাস লিঙ্ক শেয়ার করেন না প্লিজ, এটা অফিস থেকে আমাকে বলে দেওয়া হয়েছে। এটা আই হোপ আপনারা আমাকে হেল্প করবেন এই ব্যাপারে, ক্লাস লিঙ্ক কাউকে শেয়ার করবেন না, ঠিক আছে? আপনাদের যাদের ওয়েবসাইট থেকে জয়েন করতে পারেন না, অফিসে কথা বলে আপনারা আপনাদের অফিসে কথা বলে আপনাদের স্টুডেন্ট আইডি ফাইডি যা যা আছে এগুলো ঠিক করে নেবেন। কি কোশ্চেন করতেছেন আপনারা এগুলো মেসেজে, বলেন তো? নুসাইবা, কি বলতে চাচ্ছেন আপনি? মুখে বলেন, আমি আপনার কথা বুঝতেছি না, এখানে পড়তে পারতেছি না। আগের ব্যাচের ক্লাসগুলা দেখাচ্ছে না মানে? হ্যালো, আনমিউট তো করাই আছে সবাইকে, আনমিউট করে কথা বলেন, কি প্রবলেম? স্যার চ্যাট বক্স অফ করে দেন স্যার, ক্লাসের দিকে ফোকাস দিতে দেন স্যার। আচ্ছা ওকে, এটা ম্যানেজ করতে দেন আমাকে। স্যার যখন কথা বলবেন তখন স্যার চ্যাট বক্সটা অফ রাখবেন, নাহলে হুদা উল্টা পাল্টা মেসেজ। ভাই আপনারাই যদি সবাই এক একজন এক এক রকম পরামর্শ দেন তাহলে আমি ওইটাই শুনি বসি, আমাকে ম্যানেজ করতে দেন এটা। কি করতে হবে কি না করতে হবে এটা আমার উচিত কিনা এখান থেকে ম্যানেজ করা, নাকি আপনাদের পরামর্শ মতো করতে হবে? এখানে 50 জন 60 জন সবাইকে রাইট অ্যান্সার দেওয়ার দায়িত্ব আমার, এটা বুঝতে হবে। আপনার একটু প্রবলেম হতেই পারে, অন্যজন
অনেকেই আছে যারা এলোমেলো কোশ্চেন করতেই পারে, আমারও মেজাজ খারাপ হয়, কি মনে করেন আপনারা? এই 40-50 জনের অ্যান্সার দিতে আমারও মেজাজ খারাপ হয়, কিন্তু কন্ট্রোল রেখে আমার রেসপন্সিবিলিটি এটা সবাইকে অ্যান্সার দেওয়া, ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা, ওকে, আর কারোর কোনো মেসেজ নিব না। সো ওকে, অপটিমাইজেশন সম্পর্কে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এটা বেসিক ব্যাপার, আপনারা করে নিন। এখন আমরা চলে আসি আজকের ক্লাসে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট রেফার্স টু দ্য স্ট্র্যাটেজিক প্র্যাকটিস। একটু খেয়াল রাখবেন কি বলছি এখানে, স্ট্র্যাটেজিক প্র্যাকটিস, কৌশলগত প্র্যাকটিস। মন চাইলো একটা পোস্ট দিয়ে দিলাম না, তাহলে সেটা স্ট্র্যাটেজিক প্র্যাকটিস হবে না, এখানে একটা কৌশল অবলম্বন করতে হবে। আমি আবারও বলি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট রেফার্স টু দ্য স্ট্র্যাটেজিক প্র্যাকটিস। এটা কৌশলগত একটা প্র্যাকটিস অফ ক্রিয়েটিং, পাবলিশিং, অ্যানালাইজিং অ্যান্ড এঙ্গেজিং। কি করা? ক্রিয়েট করতে পারবেন, পাবলিশ করতে পারবেন এবং অ্যানালাইসিস করতে পারবেন, অ্যান্ড এঙ্গেজিং উইথ দ্য কন্টেন্ট অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টু ইফেক্টিভলি কানেক্ট উইথ টার্গেট অডিয়েন্স। কাদের সাথে কানেক্ট করতে হবে? আপনার যে টার্গেট অডিয়েন্স, যে বিজনেস নিয়ে কাজ করছেন। সাপোজ আপনি মনে করেন একটা বিজনেস নিয়ে কাজ করতেছেন, সেটা হচ্ছে কি হতে পারে, আম, একটা দোকানে একটা শপ নিয়ে কাজ করতেছেন, তারা মোবাইল ফোন বিক্রি করে, তাই না? সো অথবা এমন হতে পারে যে সানগ্লাস সানগ্লাস বিক্রি করতেছে তারা। এখন আপনি যে পোস্ট দিচ্ছেন, সানগ্লাস গুলো দেখা যাচ্ছে কি 60 ঊর্ধ্ব বয়সে মানুষের ফেসবুক প্রোফাইল, ফেসবুক ইসে যাচ্ছে। অথবা এমন হতে পারে যে, আরো সহজ এক্সাম্পল যদি আমি দেই, মনে করেন একটা বিসিএস কোচিং সেন্টার আপনার আছে, আপনি একটা পোস্ট দিলেন আর দেখলেন সেখানে 200টা লাইক আসছে। তো লাইক করছে কারা? পরে প্রোফাইল গুলো দেখবেন, যারা লাইক করছে তারা সবাই 45-এর উপরে বয়স, অথবা তারা অনেকেই আছে 18-র নিচে, অথবা অনেকেই আছে কেবল অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে। এরা কি বিসিএস কোচিং করতে আসবে? না। তাহলে এই যে ব্যক্তিগুলো আপনাকে লাইক করেছে, এরা কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স না। হ্যালো, দে আর নট ইউর টার্গেট অডিয়েন্স। সো মন চাইলে একটা পোস্ট করে দিলাম, আর শুধু লাইক বাড়লো 1000 লাইক অথবা 500 শেয়ার হলো, ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের কাজ না, এটা সবাই করতে পারে। বিল্ড এ ব্র্যান্ড প্রেজেন্সি। দেখেন, ঘুরে ফিরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলছিলাম, ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ড, মার্কেটিং মানেই হচ্ছে ব্র্যান্ড। আমার কথা হচ্ছে মার্কেটিং মানেই হচ্ছে ব্র্যান্ড। আমি এটা বিশ্বাস করি। অনেকেই ব্র্যান্ড কথাটা কোথাও উচ্চারণই করে না। হ্যাঁ, বলে কি, হ্যাঁ সোশ্যাল মিডিয়া একটা প্রোফাইল দিবা, একটা নাম দিবা, একটা সুন্দর ডেসক্রিপশন দিবা, একটা কভার ফটো দিবা, হয়ে গেছে, কাহিনী শেষ। না, এরকম উদ্ভট কাজ করলে হবে না। আপনার ফার্স্ট অফ অল আপনার ব্র্যান্ড ইনশিওর করতে হবে। আচ্ছা, একটু চিন্তা করেন তো যে আপনাদের কি হতে পারে। আপনার এখন স্ট্রিট ফুড খাইতে মন চাচ্ছে, তো মাথায় কি আসবে? ও, ম্যাগি খাবো। হ্যাঁ, ম্যাগি কি কোনো প্রোডাক্টের নাম? ম্যাগি তো একটা ব্র্যান্ডের নাম। সো এমন ভাবে ম্যাগিকে আমাদের মাথায় ঢুকাই দেওয়া হয়েছে, আমরা খাইতে চাইলে ম্যাগি বলে, আমরা নুডল বলি না, অ্যাকচুয়ালি কিন্তু ওটা নুডল, ওটা নুডলস। সো আমরা বলতেছি ম্যাগি। কত আজব ব্যাপার না? অন্য অন্য আরো কত ব্র্যান্ড আছে না, কোকা কোলা, এটা ওটা, আমরা কিন্তু সেগুলো নাম বলি না একবারও। সো এটা হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড আপনাকে এমন ভাবে এস্টাবলিশ করতে হবে। সো ওকে, কি টার্মস কিছু আসে সোশ্যাল মিডিয়া নিয়ে যখন আমরা কাজ করি? প্রথমত আমাদের একটা কৌশলগত প্ল্যানিং থাকতে হবে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সেটাকে ইমপ্লিমেন্ট করার ক্যাপাবিলিটি আমাদেরকে থাকতে হবে। আমি বলে দিলাম যে আর একটা পদ্মা সেতু করে দিব, কিন্তু ইমপ্লিমেন্ট করার ক্যাপাবিলিটি আমার নেই। আমি ক্লায়েন্টকে বললাম যে ভাই, প্রত্যেকদিন তোমার ফেসবুক পেজে আমি 10টা করে পোস্ট দিয়ে দিব, কিন্তু 10টা পোস্ট লেখার মতো ক্যাপাবিলিটি আমার নেই। 10টা পোস্টের সাথে যে 10টা ইমেজ যাবে, সেই ইমেজগুলো এডিট করার মতো ক্যাপাবিলিটি আমার নেই। সো এটা দিয়ে, এটা এরকম প্ল্যান কিন্তু তাকে দেওয়া যাবে না। ক্লিয়ার? এখন কাজ করতেছি, মনে করেন প্ল্যান আমার আছে, আমি বললাম যে পদ্মা সেতু করে দিব, টাকা পয়সা সব দিলাম, কিন্তু রাইট মনিটরিং করলাম না। তাহলে কি 2 বছর পরে যে দেখবেন পদ্মা সেতুর নদীর ওপারে একটা খুঁটি পোতা আছে, এপারে একটা খুঁটি পোতা আছে, তাই না? আর মাঝখানে একটাও খুঁটি পোতেনি। আপনি যে বলবেন যে ভাই মাঝখানে কোনো খুঁটি টুটি দেওয়ানি কেন, বলবে কি ভাই খুব স্রোত, ওর মধ্যে খুঁটি দেওয়া যাচ্ছে না।
পদ্মা সেতু দুই বাঁশের মাথায় ঝুলতেছে, এরকম হয়ে যাবে কিন্তু। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি লাগাতার পোস্ট দিয়ে যাচ্ছেন মাথা খারাপের মতো, কিন্তু আপনি মনিটরিং করতেছেন না যে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে কিনা, টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে কিনা। হ্যাঁ, সো মানুষ কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, কিন্তু আপনি সেখানে বেখেয়াল, কমেন্টের কোনো অ্যান্সার দিচ্ছেন না। এই যে মনিটরিং না করা, এটাই কিন্তু আপনার বিজনেস লসের একটা প্রধান কারণ। আপনি যদি রাইট মনিটরিং না করেন তাহলে কিন্তু সেটা খুব প্রবলেম হয়ে যাবে। দেন আপনি একটা প্রধান ব্যাপার যেটা আমি আপনাদেরকে বলি, আমার একটা কানাডিয়ান ক্লায়েন্ট ছিল। অ্যাকচুয়ালি সে একটা এজেন্সি পরিচালনা করতে, এবং তার এজেন্সিতে যত এসইওর কাজ আসতো সে আমাকে দিয়েই করাতো। মূলত ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, তার সাথে কাজ করতে করতে আমি যত এসইও রিলেটেড কাজ আসতো সবই আমাকে দিত। তো আমি কখনোই, অ্যাকচুয়ালি আমি এমন না যে অন্য কাউকে রিপোর্ট দেই না, সবাইকে আমি ক্লায়েন্টকে রিপোর্ট দিই, কিন্তু তার সাথে এতটাই গুড রিলেশনশিপ হওয়ার জন্য সে আমাকে আহ, দোস্ত বলে ডাকে। মানে তাকে আমি বুঝাইছি যে এটা আমরা বাঙালিরা দোস্ত বলি ফ্রেন্ডকে, বেস্ট ফ্রেন্ডকে। সো ওইভাবে দোস্ত বলে ডাকে, মানে এরকম ফানি রিলেশনশিপ। তো কাজ হয়ে যায়, আমি তাকে বলে দিই যে কমপ্লিট ডান, তো আমাকে পেমেন্ট করে দেয়। হুট করে একদিন আমাকে রেগেই বলছে, আমি ওর কথার টোন শুনে বুঝছি যে সজীব তুমি অ্যাকচুয়ালি কোনো প্রফেশনাল ম্যানার ফলো করো না। আমি বললাম, কেন এরকম মনে হচ্ছে? বলছে যে তুমি আজ পর্যন্ত আমাকে কেন রিপোর্ট দাও না। তো অ্যাকচুয়ালি তাকে কিন্তু ডিফাইন করার মতো আমার কিছু ছিল না যে অ্যাকচুয়ালি আমি রিপোর্ট দেই না অথবা অন্য কাউকে দেই না, এটাই আমার নেচার, তা না। তো এটা হচ্ছে ব্যাপার। তারপরে এই যে ডিএইচএস, আমাদের মিরপুর ডিএইচএস এর মধ্যে আমি একটা এজেন্সির সাথে কাজ করেছি কিছুদিন, 6-7 মাসের মতো। সেটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট কোম্পানি ছিল। তো ওখানকার যিনি সিইও ছিলেন উনি আমাকে বারবার একটা কথা বলতো যে সজীব, রিপোর্টিংটা খুব গুরুত্বপূর্ণ, আমরা মাসে কি করলাম কি না করলাম। কারণ কি, ওরা ওরা তো থিম বিক্রি করতো, মানে ওয়ার্ডপ্রেসের যে থিম, এবং ওই যে থিমের যারা কিনতো তারা আবার বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট অথবা এসইও সলিউশন নিত। তো আমি ওদেরকে কনসাল্টিং করতাম, এখনো ওদের সাথে এঙ্গেজ আছি মাঝে মাঝে। এই রিলেটেড কোনো কাজ আসলে আমি জাস্ট কনসাল্টিং করি। তো আমাকে বলছে সজীব তুমি শুধু রিপোর্টিংটা খেয়াল রাখবা, কারণ এই ধরনের ক্লায়েন্টগুলো কাজ কিন্তু বেশি না, কিন্তু রিপোর্ট শিটটা যেন স্মার্ট হয়। তো এইসব বিবেচনা করে আমি আপনাদের বলতে চাই, সারা মাস প্রচুর কাজ করলেন, রিপোর্টিং করলেন, ছোট্ট একটু একটা চিরকুটের মতো বলে দিলেন যে দাদু আমি করে ফেলছি, এটা কিন্তু ক্লায়েন্ট মানে অ্যাকসেপ্ট করে না। বিশেষ করে আপনারা যখন কাজ করবেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বি ক্লায়েন্ট পাবেন। বি ক্লায়েন্ট মানে কি, অন্য একটা এজেন্সি, মনে করেন ইউএসএ কানাডার একটা এজেন্সি, তারা আপনাকে দিয়ে কাজ করে, তারা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে আসতেছে $500 কাজ, আপনাকে দিয়ে $100 দিয়ে করায় নিবে। ওরা কিন্তু চাইবে যে আপনার কাছ থেকে সুন্দর একটা ফরম্যাটের রিপোর্ট নিতে, কারণ ওদের এত সময় নেই যে রিপোর্টিং এর জন্য আলাদা টাইম নিবে। তো এই রিপোর্ট গুলো যদি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু মানে ক্লায়েন্ট একটু নারাজ হয়ে যায়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এই ব্যাপারগুলো। এখন আমরা চলে আসি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। এই যে একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্টের, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কি কি কন্টেন্ট নিয়ে কাজ করা লাগে? ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম তিনটা, টেক্সট মানে লিখিত কন্টেন্ট, এবং ইমেজ এবং ভিডিও, এই তিনটা 95% লাগবে। তারপরে যে অডিও, ডকুমেন্ট, ইনফোগ্রাফিক, এগুলো কম লাগে, এগুলো খুব একটা প্রয়োজন হবেই না। ইনফোগ্রাফিকটা কখনো কখনো প্রয়োজন হয়, এই যে ইনফোগ্রাফিক, এটা কখনো কখনো প্রয়োজন হয়। এখন ইনফোগ্রাফিক মানে কি আপনারা জানেন? ইনফোগ্রাফিক মানে হচ্ছে কোনো গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে যদি কোনো ইনফরমেশন তুলে ধরা হয়, সেটাকে আমরা বলি ইনফোগ্রাফিক। যেমন আহ, যদি এক্সাম্পল দেওয়া যায়, এরকম ছোটবেলায় আমাদের মনে থাকবে বিজ্ঞান বইয়ে ছিল না সিমের জীবনচক্র, মশার জীবনচক্র। সেটা কিন্তু কি থাকতো, একটা এরকম প্রবাহ চিত্রের মাধ্যমে দেখানো থাকতো যে মশা প্রথমে কি, মশার ডিম, ডিম ফুটে লার্ভা, লার্ভার থেকে শুককীট, মুখকীট, তারপর না, এটা মনে হয় মৌমাছির জীবনচক্র ছিল, শুককীট, মুখকীট, তারপর হচ্ছে কি অপ্রাপ্ত বয়স্ক মশা, পূর্ণাঙ্গ মশা, তারপর সেই মশা আবার মৃত্যুবরণ, এরকম একটা গোল সার্কেলের দিয়ে আমাদেরকে দেখানো হতো, তাই না? আমরা যদি দেখি মৌমাছির লাইফ সাইকেল, বি লাইফ সাইকেল, লাইফ সাইকেল আছে কিনা আমি জানি না, কখনো দেখিনি। রাইট, এটা দেখেন একটা মৌমাছির জীবনচক্র। দেখেন এই ছোট, অবশ্য ছোট করে দেখানো কষ্ট হয়ে যাবে অনেক,
মানে এরকম একটা, এই ইমেজটা দিয়ে কিন্তু মৌমাছির জীবনচক্র বোঝানো হচ্ছে। এখন আপনাকে যদি বলা হতো মৌমাছির জীবনচক্র নিয়ে একটু লেখেন, তাহলে কিন্তু আপনার 5-6 পৃষ্ঠা লেগে যেত লিখতে। সো ইটস কল ইনফোগ্রাফিক। ডিজিটাল মার্কেটিং এরকম প্রচুর পরিমাণ ইনফোগ্রাফিক দরকার হয়। দেখেন এই যে ইনফোগ্রাফিক লিখে সার্চ করছি, বিভিন্ন রকম ইনফোগ্রাফিক আমরা পাচ্ছি। যেমন এখানে একটা আছে বিজনেস টাইমলাইন ইনফোগ্রাফিক। যদি আপনাকে বলা হয় বিজনেস টাইমলাইন নিয়ে একটা ইনফোগ্রাফিক করেন, আপনি জাস্ট একটা পেজের 3/1 ভাগও লাগবে না, এরকম একটা ছবি এঁকে ডায়াগ্রাম এঁকে আপনি এটা করে দিবেন, তাই না? সো এখানে যদি আপনি বর্ণনা করতে যান, ফার্স্ট স্টেপে কি আইডিয়া জেনারেট করতে হবে, দ্বিতীয় স্টেপে কি প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং নিয়ে আপনার 1-2 পাতা লিখতে হবে, তৃতীয় স্টেপ কি কাজ কাজ করতে হবে, চতুর্থ স্টেপ কি লঞ্চ করতে হবে, কোম্পানি লঞ্চ করেন, টার্গেট, পঞ্চম ষষ্ঠ সাকসেস, তারপর হচ্ছে ফিনিশ। ইটস কল ইনফোগ্রাফিক। এটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অনেক প্রয়োজন না হলেও এসইওর যে ক্লাস হবে আপনাদের, এসইওর ভিতরে ব্যাকলিং নামে একটা সেগমেন্ট থাকবে, সেখানে ইনফোগ্রাফিক ব্যাকলিংক আছে। ডকুমেন্ট মানে কি, পিডিএফ খুব একটা প্রয়োজন হয় না সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য। সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে টেক্সট এবং ইমেজ, তারপরে হচ্ছে ভিডিও। তো ইমেজ আর ভিডিও রেশিও হচ্ছে, আপনি যদি 10টা ইমেজ ইউজ করেন তার এগনেস্টে একটা ভিডিও ইউজ করা লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো আই হোপ আমরা এগুলো সবাই পারবো। ইমেজগুলো আমরা পারি সবাই কোত্থেকে? ইমেজগুলো আমরা পারি সবাই ক্যানভা থেকে। টেক্সটগুলো আমরা সবাই পারবো না, তাই না? টেক্সটগুলো আমরা সবাই পারবো না। তো এই টেক্সটগুলো কিভাবে করবেন আমি সেটা নিয়ে আলোচনা করব, টেনশন নেই। স্কেডিউলিং নিয়ে কি কথা বলা, ও আচ্ছা সরি। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যানিং। এটা হচ্ছে আজকের ক্লাসের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সোশ্যাল মিডিয়া প্ল্যানিং। কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে এসে বলে যে তার একটা ফেসবুক পেজ আছে, মনে করেন একজন ডাক্তার অথবা একজন লয়ার অথবা একজন কার্পেন্টার অথবা একজন মনে করেন যে রেস্টুরেন্ট ওনার, আমাদেরকে এসে বলল যে তার এরকম কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, অথবা এমনও বলতে পারে শুধু তার ফেসবুক একটা পেজ আছে, সেই পেজটাকে সে কি করতে চায়, গ্রো করতে চায়। ক্লায়েন্ট কিভাবে বলবে আর ক্লায়েন্টকে আপনারা কিভাবে পটাবেন আমি সেটাই বলতে চাইছি। কেউ যদি এসে বলে যে ভাই তুমি কি সোশ্যাল মিডিয়া মার্কেটার? ইয়েস আই এম। সো আমি চাচ্ছি আমার সোশ্যাল মিডিয়া গুলো গ্রো করতে, আমার বিজনেসটা গ্রো করতে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, তুমি আমাকে কিভাবে হেল্প করতে পারবা? তো ফার্স্ট অফ অল তাকে আপনি কাজটা যে এই পদ্ধতি যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, 10টা ক্লায়েন্টের সাথে যদি আপনাদের কথা হয়, মিনিমাম 3 থেকে 4টা ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। 3 থেকে 4টা ক্লায়েন্ট আপনাকে কাজ অবশ্যই দিবে। ফার্স্ট অফ অল আপনি বলবেন ওকে, আপনি আপনার বিজনেস গোল এবং আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাকে শেয়ার করেন, আমি অডিট করি, অডিট করে 12 আওয়ার্স অথবা 12 থেকে 24 আওয়ারের ভিতরে আমি আপনাকে একটা অডিট রিপোর্ট দেই উইথ প্ল্যানিং। অডিট রিপোর্ট দিই উইথ প্ল্যানিং, ক্লিয়ার? আমি আপনাকে একটা অডিট রিপোর্ট দিব উইথ প্ল্যানিং। তো মনে করেন দুইভাবে আসে ক্লায়েন্ট। কেউ আসে কি অলরেডি তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারা বলে কি যে আমার শুধু একটা ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে আপনি শুধু ফেসবুক ইনস্টাগ্রামের জন্যই কাজ করবেন। অনেকেই আসে যে ভাই আমি কিছু জানি না, আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে কি করা যায়, আপনি আমাকে একটা সাজেশন করেন। কারণ কি, অবশ্যই সাজেশন আপনাকেই করতে হবে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট, আপনাকেই করতে হবে। একদম চোখ বন্ধ করে ধরা বাঁধা সবাইকে একই নিয়ম বলবেন। এই যে প্ল্যানিংটা এখানে করা আছে, এটা $300 একটা প্ল্যানিং, $300 একটা প্ল্যানিং। এটা আমি আগে শেয়ার করে দিই আপনাদের গ্রুপে। ওকে, কোনো ক্লায়েন্ট যদি আসে, একদম ধরাবাঁধা কথা যে ঠিক আছে ভাই আপনি আপনার বিজনেস গোলটা আমাকে এক্সপ্লেইন করেন এবং আপনার প্ল্যাটফর্ম গুলো যদি থাকে সেগুলো দেন, যদি না থাকে আপনি বলবেন যে ভাই আমি আপনার, এবং এটা এরকম এরকম যেন না হয় 4-5 মিনিটের মধ্যে, তাহলে কিন্তু ও ভাববে যে আপনি গদবাঁধা কোনো নিয়ম তাকে বলতেছেন। ঠিক 12-14 ঘন্টা পরে আপনি তাকে রিপ্লাই করবেন যে ঠিক আছে ভাই আমি আপনার বিজনেসটা অডিট করছি। দেখেন কোনো ক্লায়েন্টকে যদি বলেন যে ঠিক আছে আপনি আপনার গোলটা বলেন এবং আপনার প্ল্যাটফর্ম গুলো শেয়ার করেন, আমি একটু অডিট করি, এই যে বললেন না আমি আপনার বিজনেসটা অডিট করব এবং মার্কেট রিসার্চ করব,
আপনার বিজনেসটা ডেভেলপমেন্ট করার জন্য কি কি লাগবে। এই যে কথাটা বললেন না, আমি অডিট করব এবং মার্কেট রিসার্চ করব, ক্লায়েন্ট কিন্তু আপনার প্রেমে ফেসে যাবে তখন। ও, আমার বিজনেসটা নিয়ে অডিট করবে এবং মার্কেট রিসার্চ করবে, তাহলে নিশ্চয়ই একজন প্রফেশনাল ব্যক্তি। আপনার কথার টোন বলে দিবে আপনি একজন প্রফেশনাল। তখন ওই ব্যক্তি আপনার জন্য 12 ঘন্টা কেন 24 ঘন্টা 2 দিন ওয়েট করে বসে থাকবে, আপনার পিছনে ঘুরতে থাকবে যে ভাই কি অডিট করছো, ভাই কি অডিট করছো। অডিট ফডিট তো কিচ্ছুই না, আপনি শুধু অপেক্ষা করবেন এই 12-14 ঘন্টা কখন কাটতেছে। আপনি তাকে বলবেন যে ভাই আমি অডিট করে দেখলাম যে তুমি যে বিজনেস করতেছো, যে এরিয়াতে বিজনেস করতেছো, যে কম্পিটিটর আছে তো তারা মোটামুটি অ্যাক্টিভ অথবা অ্যাক্টিভ না। আমি যদি তোমার এই প্ল্যাটফর্ম গুলো নিয়ে কাজ করি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, পিন্টারেস্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা এই কাজগুলো পাবেন, এর বাইরে কোনো কাজ পাবেন না। আমি একটু বলি, ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, পিন্টারেস্ট, ইউটিউব, পুরা কাজ পাবেন না, ব্লগেও কাজ পাবেন না। তবু আপনি ক্লায়েন্টকে বলবেন এখানে $300 একটা কাজ বলা আছে, এই কাজটা আমি $299 দিয়েই করি। একটা ভোগাস আর কি মানুষকে, আই অ্যাট্রাকশন এগুলো, $299, তাই না? সো এখানে কাজ কি, আমি ক্লায়েন্টকে বলতেছি ঠিক আছে ভাই, আমি অডিট করে দেখলাম যে তোমার যারা কম্পিটিটর আছে তারা যেভাবে আছে, আমরা যদি তোমার ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন পেজ, টুইটার, টিকটক অ্যাকাউন্ট, পিন্টারেস্ট, ইউটিউব নিয়ে আমরা কাজ করি, এবং কোরা, কোরা একটা কোশ্চেন অ্যান্সার সাইট, আপনারা সবাই কোরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য। এবং তার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে যে ব্লগ সেগমেন্ট থাকবে, আমরা যে আমাদের ওয়েবসাইটে পোস্ট নামে একটা সেগমেন্ট ছিল না, এই যে আমি আপনাদেরকে দেখাইছিলাম একটু আগে যে ইয়েটা শেয়ার শেয়ার করলাম আমি, যে অন পেজ এসইও, যে সরি অন পেজ এসইও না, এই যে ব্লগ গুলো এখানে পোস্ট করা যায়, এই যে 3টা করে পোস্ট করতে হবে। তো কি কি কাজ, ফেসবুকে প্রত্যেক সপ্তাহে 6টা পোস্ট করবো, যে কোনো একটা দিন ছুটি রাখবেন। এটা ওই কান্ট্রি অনুযায়ী, কান্ট্রির লোকেশন অনুযায়ী, যদি সেটা ইউএসএ কানাডায় হয় তাহলে সানডে ছুটি রাখবেন, যদি সেটা বাংলাদেশ এরকম মিডিল ইস্ট হয় তাহলে ফ্রাইডে ছুটি রাখবেন, তাদের গভর্নমেন্ট হলিডেজ দিন। কারণ এটা প্রুভেন যে হলিডে গুলো সবসময় রিচ কম হয়, হলিডে গুলো সবাই হ্যাং আউট করে, অথবা যদি কোনো রিলিজিয়ান অথবা কোনো সামাজিক অ্যাক্টিভিটি থাকে তারা সেগুলো নিয়ে বিজি থাকে, তারা সোশ্যাল মিডিয়া ওভাবে অ্যাক্টিভ থাকতে পারে না। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে শুধু তাদের বিশেষ মুহূর্তগুলো পোস্ট দেওয়া, সেইগুলো নিয়ে, তারা ওই সময় কোনো প্রোডাক্ট সেল টেল খুব একটা করে না, মানে প্রোডাক্ট পারচেস খুব একটা করে না। সো আপনি তাকে কি করবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবগুলো একটা একটা করে পোস্ট দিচ্ছেন। পিন্টারেস্ট সম্পর্কে আপনারা সবাই জানেন, পিন্টারেস্টে 5টা পিন ক্রিয়েট করবেন। পিন্টারেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজিও সবাই আপনারা জানেন কিভাবে কি করতে হয়। ওখানে বোর্ড ক্রিয়েট করতে হয়, একটা বোর্ড কিন্তু কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিংও করতে হয়। ঠিক আছে, বোর্ড গুলো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করাতে হয়। ইউটিউব মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক সপ্তাহে ক্লায়েন্টকে বলবেন 2টা করে ভিডিও তুমি আমাকে দিবা তোমার বিজনেস রিলেটেড। কিছু কিছু ক্লায়েন্ট আসে যারা কিনা ভিডিও দিতে অপারগ, দিতে পারবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাদের বিজনেসের ইমেজ নিবেন, ইমেজগুলো নিয়ে আপনি স্লাইডিং ভিডিও বানাবেন, বানায় তার ইউটিউবের প্রেজেন্সি ক্রিয়েট করবেন। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে ইফেক্টিভ ভিডিও সবসময় দিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্সি ক্রিয়েট করতে হয় যে আমার একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে। সো প্রত্যেক সপ্তাহে 1-2 মিনিটের 2টো ভিডিও বানাবেন, ইমেজগুলো স্লাইডিং করে করে কিছু কন্টেন্ট দিবেন, দিয়ে ভিডিও দিয়ে দিবেন। কোরা, কোরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার সাইট, এরকম। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোরাতে পোস্ট দিয়ে দিবেন প্রত্যেকদিন 5টা করে, এই যে এরকম এখানে বিভিন্ন মানুষ এসে কোশ্চেন করে, আর আমরা যারা এক্সপার্ট তারা এখানে এসে সেই কোশ্চেন গুলো অ্যান্সার করি। এই যে যেমন হোয়াট ইজ দ্য 5 এসেনশিয়াল স্টেপ ফর লোকাল এসইও, চাইলে এখানে আমরা একটা অ্যান্সার দিতে পারি। ক্লিয়ার? চাইলে আমরা এখানে পোস্টও করতে পারি, এই যে কোরার ভিতরে দেখেন, এখানে আমরা এই যে ক্রিয়েট পোস্ট, এর ভিতরে আমরা পোস্ট করতে পারি। খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম। এখানে সোশ্যাল মিডিয়া অন্যান্য ফেসবুক, টুইটার থেকে সব থেকে বেশি রিচ করা যায়, বিশেষ করে যারা এসইও নিয়ে কাজ করে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখেন এই মাসে আমি এখনো অব্দি কোনো পোস্টই দেইনি, লাস্ট পোস্ট দিছি কবে, আগস্টের 24 তারিখে, তাও দেখেন আমার 589টা ভিউ হয়েছে এই মাসে আমার প্রোফাইলে। তো যারা এসইও নিয়ে কাজ করে, খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, এবং এখান থেকে হিউজ পরিমাণ আপনার অডিয়েন্স হান্ট করা যায়। ওকে, তারপর হচ্ছে ব্লগ, ওয়েবসাইটে যদি ব্লগ দেয়,
ওয়েবসাইট যদি থাকে ক্লায়েন্টের, তাহলে তাকে বলবেন যে আপনার ওয়েবসাইটে 3টা করে ব্লগ পোস্ট করব। এর অ্যাকচুয়ালি 3টা করে ব্লগ পোস্ট, একদিন একদিন ছোট ছোট ব্লগ পোস্ট, 500-600 ওয়ার্ডের, 300-400-500, 600 ওয়ার্ডের, জাস্ট প্রেজেন্সি, এটা কিন্তু $300। ঠিক আছে। এখন কথা হচ্ছে, দাদা আমরা কি শুধু $300 কাজ দিব? না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যে প্ল্যানটা দিলাম, পোস্ট কিন্তু একটাই লিখবেন, লিখে সব জায়গায় সেম পোস্ট দিয়ে দিবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এতগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা লাগবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টের কি থাকে? ফেসবুক পেজটা থাকে, ইনস্টাগ্রাম থাকে, আর কিছুই থাকে না। ফেসবুক, ইনস্টাগ্রাম ম্যাক্সিমাম ক্ষেত্রে। অনেকের লিঙ্কডইন থাকে, তাও লিঙ্কডইন ব্যাপারটা অনেকে গুরুত্ব দেয় না। সো ইউ ডোন্ট কেয়ার, আপনার গুরুত্ব দেওয়ার দরকার নেই। ক্লায়েন্ট দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি তো এগুলো বললাম একদম প্রফেশনাল ম্যানার, ঠিক আছে, এগুলো প্রফেশনাল। তো এরকম ক্লায়েন্ট খুব একটা পাবেন না, আপনাদের দরকারও নেই, প্রচুর খাটনি এখানে। এখন এই একই কাজ আপনি সুযোগ বুঝে, আমি তো $300 কথা বললাম, আপনি এটা $600ও বাড়ায় দিতে পারবেন। সেক্ষেত্রে ফেসবুক পোস্ট প্রত্যেকদিন 3টা করে দিতে হবে, পোস্ট 3টা করে লিখতে হবে। ক্লিয়ার? সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি এখানে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে কথা। কারণ এরকম ক্লায়েন্ট পাবেন, সোশ্যাল মিডিয়ার জন্য $600 মানে খুব কম খরচ। মিনিমাম এরকম যারা কাজ নিয়ে আসে, $1200-1300 কাজ চলে আসে পার মান্থ, সোশ্যাল মিডিয়া অর্গানিক, বিশেষ করে যারা ই কমার্স সাইট গুলো আছে। সো এখন কথা হচ্ছে, এই যে প্রত্যেকদিন শনিবারে একটা করে পোস্ট দিব, ইমেজ তো সবাই আমরা পারবো ক্যানভা দিয়ে, ভিডিও কই থেকে নিব? সরি, ওই যে উপরে যে ক্যাপশন কই থেকে লিখবো? আমি ক্যাপশন লেখা শেখাবো আপনাদের একটু পরেই। এখন মনে করেন কোনো একজন ক্লায়েন্ট আসলো আমাদের এখানে, এই যে একজন ডক্টর অথবা লয়ার, এবং তাকে আমরা বললাম যে ঠিক আছে, তোমাকে প্রত্যেকদিন আমি ফেসবুকে 3টা করে পোস্ট দিয়ে দিব অথবা 5টা করে পোস্ট দিয়ে দিব। এখন 5টা পোস্ট দিতে হলে আপনার স্কেডিউলিংটা ঠিক রাখতে হবে। 5টা পোস্ট দিতে হলে আপনাকে স্কেডিউলিংটা ঠিক রাখতে হবে। স্কেডিউলিং কি জিনিস? টাইমিং। আমরা ফ্রিল্যান্সার, স্বভাবতই আমরা রাত জাগি, অন্তত 3টা 4টা 5টা অব্দি জেগে যাই, সারাদিন ঘুমাই। এখন এরকম যদি চিন্তা করেন যে ঠিক আছে রাত 5টার সময় পোস্ট গুলো দিয়ে ঘুমায় পড়বে না, এরকম করা যাবে না। রাত 4টার সময়, রাত 5টার সময় শুধু আপনিই জেগে আছেন, তামাম দুনিয়ার লোক আর ঘুমাচ্ছে যারা কিনা প্রোডাক্টটা কিনবে। সো আর আমাদেরকে দেখতে হবে মার্কেটে আমাদের প্রোডাক্ট যারা কিনতে পারে তারা কখন অ্যাক্টিভ। প্রোডাক্ট কারা কেনে? প্রোডাক্ট কিন্তু স্টুডেন্টরা কেনে না। রাত 2টা 3টা পর্যন্ত এই যে হোস্টেল মেসের পোলাপান জেগে থাকে, আর আমাদের মতো পাপি ফ্রিল্যান্সাররা জেগে থাকে। সো আর কিন্তু সবাই ঘুমায় যারা জব করে, আর আলটিমেট টার্গেট কিন্তু যারা জব করে তারাই কিন্তু প্রোডাক্টটা কেনে। স্টুডেন্টরা কয়টা প্রোডাক্ট কেনে? কয় টাকার প্রোডাক্ট কেনে? বেশি টাকার প্রোডাক্ট তো কেনে না। স্টুডেন্টরা অবশ্যই অনলাইনে অর্ডার করে, কিন্তু বেশি টাকার প্রোডাক্ট কেনে না। ওরা হচ্ছে টার্গেট অডিয়েন্স না। টার্গেট অডিয়েন্স কারা? যারা জব করে, বিভিন্ন অফিস জব করে, যারা, তারাই হচ্ছে একটা একটা কান্ট্রির টার্গেট অডিয়েন্স হয়। তো অফিস জব করে যারা, তারা কখন মার্কেটে অ্যাক্টিভ থাকে? খুব জেনারেল, এবং এটা আমি যেভাবে বলছি এতটা জেনারেল না, কিন্তু এটা কিন্তু পরীক্ষিত সত্য। আমরা ম্যাক্সিমাম, এমন না যে বাংলাদেশে কখনো এই ধরনের স্ট্র্যাটেজি, মানে এই ধরনের ইয়ে করা হয়েছে, পরীক্ষা চালানো হয়েছে, এগুলো সব ইউএস এর পরিসংখ্যান আমরা সবসময় বলি, কারণ আমরা ওই মার্কেটেই কাজ করি এবং ওই মার্কেট নিয়েই আমাদের গবেষণা বেশি। সারা বিশ্ব জুড়ে ওইসব ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এদের মার্কেট নিয়ে গবেষণা বেশি। তো একজন ইউএস এর মানুষ, ধারণা করা হয় সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত মোটামুটি মার্কেটে অ্যাক্টিভ থাকে। কারণ কি? পলিসি কি? সকালে সবাই ঘুম থেকে ওঠে 7টা 8টার দিকে। যারা এক্সারসাইজ করে তারা একটু আর্লি মর্নিং ওঠে, উঠে এক্সারসাইজ এটা ওটা নিয়ে বিজি থাকে, মেডিটেশন, এক্সারসাইজ, হ্যাঁ, ইয়োগা, এগুলো নিয়ে বিজি থাকে। তারপরে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে তারা কি করে, মানে ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্ট করে অফিসে বের হয়ে পড়ে। টুকটাক ইন্টারনেট অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় 9টা থেকে, কিন্তু তারা কিন্তু তখন ডিসাইড করে না প্রোডাক্ট কিনবে কিনা। সবাই অফিসে ঢুকে যায় 10টার সময়। অফিসে ঢুকে কিন্তু ফার্স্ট আওয়ার একটা ঝটকা থাকে, মিটিং মিছিল, সারাদিনের এজেন্ডা কি, বং চং, এসব
নিয়ে একটা বিজি থাকে। তারপরে 11টার সময় এক কাপ কফি নিয়ে বসে, মোবাইলটা একটু নিয়ে বসে। তারপর থেকে লাগাতার পুরো অফিস টাইমটা জুড়েই কখনো মোবাইল কখনো অফিসের কাজে বিজি থাকে কেউ না কেউ। এই কিন্তু তাদের অ্যাক্টিভ ডে। এর ভিতরেই তাদের প্রোডাক্ট পছন্দ হয়ে যায়, বউরে বলে যে এটা কিনবো নাকি তোমার জন্য। বউ যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে কিনে, না হলে কিন্তু ভয়ে থাকে, হুট করেই কিনতে পারে না তো আবার মহামান্য রাষ্ট্রপতির কাছে পারমিশন না নিয়ে। ব্যাপারটা কিন্তু এরকম, মার্কেট সার্কেলটা কিন্তু এরকম। এখন কি হয়, 4টা 5টার দিকে সব অফিস ছুটি হয়ে যায়, সবাই মোটামুটি বাসায় আসে। কখনো কখনো ওই যে ওই বাসায় আসতে আসতে গাড়িতে সারিতে মেট্রো ফেট্রো এসে ওটা মোটামুটি 6টা 7টা পর্যন্ত সবাই এই যে এইসব মিডিয়ার সাথে অ্যাটাচড থাকে। 8টার ভিতরে সবাই বাসায় ঢুকে যায়, সবাই ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে আপনার ইয়ে করে, মনে করেন টিভি টিভি দেখে, ফ্যামিলি টাইম করে। ওরা কিন্তু নিয়ম করে এগুলো করে, আমাদের মতো এরকম বেকার না। হ্যাঁ, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় এসে খাই দিয়ে ঘুম দিলাম না, ওরা খুব টিভি টিভি এটা ওটা খুব রুলস রেগুলেশন মেনে। যারা আওয়ারা আছে তারা তো আওয়ারাই আছে দুনিয়ার সব জায়গায়, তাই না? সবাই যে ও সব কান্ট্রির লোকজন ভালো তা না, টাইম মেনটেনেন্স করে তাও না। সো কি করে, টিভি টিভি দেখে ঘুমায় পড়ে, 11টার মধ্যে ঘুমায় পড়ে, কারণ সকালে উঠে আবার অফিস যাইতে হবে। আমাদের কাছে এই আমরা একমাত্র জেনারেশন এই 25 25 বছর পর্যন্ত, অথবা ফ্রিল্যান্সাররা আমরাই একমাত্র জেনারেশন যে আমাদের কাছে রাত 11টা অথবা রাত 3টা কোনো রাতই না। কিন্তু ওদের কাছে প্রফেশনাল ব্যক্তিদের, আমাদের ফাদার মাদার যারা আছে তাদের দেখবেন যে রাত 10টার মধ্যে খেয়ে ঘুমায়। গ্রামে যারা আছে তাদের মধ্যে 8টার মধ্যে লাইট বন্ধ করে দেয়, তাই না? তো 8টার মধ্যে লাইট বন্ধ করে দেওয়া ভালো, কারেন্ট বিলও কম কম আসে। সো ওকে, এই হচ্ছে মার্কেটিং স্কেজুলিং। আপনাকে এই জন্য আমি বলি সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে যত পোস্ট করবেন এর ভিতরে। একটা ক্লায়েন্টের সাথে আপনার এগ্রিমেন্ট হলো যে ঠিক আছে 3টা করে পোস্ট দিয়ে দিব তোমার সোশ্যাল মিডিয়ায়। তাহলে আপনি কি করবেন, ফার্স্ট আওয়ার 11টা একটা পোস্ট দিবেন, তারপরে 2টা কি 3টার দিকে একটা পোস্ট দিতে পারেন, তারপরে 5টা কি 6টার দিকে একটা পোস্ট দিতে পারেন। 8টার পরে আর কোনো পোস্ট না। যে কান্ট্রির জন্য কাজ করতেছেন সেই কান্ট্রির টাইম ম্যানেজ করে কিন্তু কাজ করতে হয়। বি কেয়ারফুল। এই জন্য কিন্তু ফ্রিল্যান্সারদের রাত জাগা, নাহলে কিন্তু ফ্রিল্যান্সারদের রাত জাগার কোনো মানে নেই। যদি 5টা পোস্ট হয়, 11টা একটা দিবেন, 1টার দিকে একটা দিবেন, 3টার দিকে একটা দিবেন, 5টার দিকে একটা দিবেন, 7টার দিকে একটা দিবেন, কাহিনী শেষ। সো এরকম এই টাইম ম্যানেজমেন্টটা আপনাকে করতে হবে। এটা কোনো এক্সাক্ট ভ্যালু নেই। আমি যেটা বললাম 11টা থেকে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত মোটামুটি মার্কেট অ্যাক্টিভ থাকে, আপনি 8টা পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন। কিন্তু 7টার পর থেকে কিন্তু কমতে থাকে মার্কেট অ্যাক্টিভিটি, তাই না? সো এর ভিতরে আপনি টাইম ম্যানেজ করে আপনি নিজেই চিন্তা করেন চোখ বন্ধ করে যে মানুষ কখন অ্যাক্টিভ থাকে, আমি কখন অ্যাক্টিভ থাকি সোশ্যাল মিডিয়ায়, দেখেন বের হয়ে যাবে কাহিনীগুলা। সো এই হচ্ছে স্কেজুলিং। যদি আপনি স্কেজুলিং ফলো করে কাজ না করেন, কোনো মার্কেটই আপনাকে গুরুত্ব দিবে না। একটা পোস্ট যখন, মনে করেন আপনি একটা পোস্ট করলেন, কম্পিউটার মাউস বিক্রি করবেন, একটা পোস্ট করলেন মাউসটা সেল হবে রাত 3টার সময়, সেই পোস্টটা কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। হ্যাঁ, আরেকজন ব্যক্তি 11টার সময় পোস্ট করছে, তাহলে ওই সদ্য পোস্টটা কিন্তু, আর আপনি রাত 3টার সময় পোস্ট করছেন, তার মানে 7 8 ঘন্টা অলরেডি পোস্টের বয়স হয়ে গেছে, ওইটা কিন্তু তখন রিচ কমে যাবে, মানুষের ফিডের নিচে পড়ে যাবে। আর যারা নতুন 11টার সময় পোস্ট করতেছে ওদের পোস্টগুলো আপনার ফিডের উপরের দিকে চলে আসবে। সো বি কেয়ারফুল। আপনাকে এই টাইমটা ম্যানেজ করতে হবে। যদি আপনি টাইম ম্যানেজ করতে না পারেন, স্কেজুলিং না ফলো করেন, আপনার কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না এখানে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানেই ভুল হয়ে যায় আমাদের। আমরা সবাই ইচ্ছা মতো পোস্ট করি, আর পরে দোষ দিয়েছি, দাদা আমি তো করছিলাম 5টা করে পোস্ট, আপনি বলছিলেন 5টা করে পোস্ট করতে হবে, আমি করছিলাম। হ্যাঁ, মাঝে একজন এরকম আমার বলতেছে। সো এটা তো কাজ হয়নি। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ছোট ছোট ব্যাপার কিন্তু এগুলো সূক্ষ্ম। ক্লিয়ার? এখন চলে আসি, দেখেন কন্টেন্ট ক্যালেন্ডার, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। কন্টেন্ট ক্যালেন্ডার কি জিনিস? একটা ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্ট হলো আপনার, মনে করেন ক্লায়েন্টটা কে কে হতে পারে, মনে করেন একজন রেস্টুরেন্ট ওনার। রেস্টুরেন্ট ওনার, রেস্টুরেন্ট RANT হবে। রেস্টুরেন্ট ওনার সাথে আপনার এগ্রিমেন্ট হলো, মনে করেন সে বললো তার ফেসবুক, তারপর হচ্ছে তার ইনস্টাগ্রাম নিয়ে
কি করবেন, আপনি ডেইলি 3টা করে পোস্ট দিবেন, সাপোজ ডেইলি 3 পোস্ট, ডেইলি 3টা পোস্ট দিবেন, $300, জাস্ট এই দুটো প্ল্যাটফর্মে। এখন ডেইলি যে 3টা পোস্ট দিবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ঘটে, যখন পেমেন্ট করবে ক্লায়েন্ট, কিছু কিছু ঘাউড়া মানুষ থাকে, হুম, পেমেন্ট করার সময় এসে আপনার উপরে ছিল, হ্যাঁ আপনি 18তম দিনে এই পোস্ট কেন করছেন, আপনি কি জানেন এই পোস্টে আমার বিজনেসের কত ক্ষতি হয়েছে, হ্যাঁ আপনি এইগুলো কি আমার রিলেভেন্ট কোনো পোস্ট, এটা তো আপনি কই থেকে নিয়ে আসছেন ভাই, আপনার কোনো সেন্স নেই, আপনি পুরো বিজনেস ধ্বংস করে দিয়েছেন আমার, এরকম নাটক শুরু করে দেয়। তো প্রফেশনাল ম্যানার কি, এই যে তার সাথে আপনি 30 দিন কাজ করবেন, 30 দিনে কি কি টপিকে পোস্ট দিবেন, তার কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া। তার জন্য আমাদের কি করতে হয়, কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করতে হয়। আগে থেকে তাকে একটা ক্যালেন্ডার দিয়ে দিতে হয় যে ভাই তুমি এটা দেখো, আমি তোমার পেজে এই এই ইমেজটা পোস্ট করব, এই ক্যাপশনটা দিব এবং এই টপিকে লিখবো, এটা কি ঠিক আছে কিনা, তুমি যদি গ্রিন সিগন্যাল দাও তাহলে পোস্ট করব। এই প্যারা নেওয়া যাবে না, কারণ এন্ড অফ দ্য ডে, মাস শেষে 1 মাস কাজ করার পরে যদি কোনো ক্লায়েন্ট টাকা না দেয়, এর মতো বিরক্তকর সিচুয়েশন আর না হয় না, থাকে না। সো আমরা খুবই স্মার্টলি এগুলো কিন্তু ম্যানেজ করতে পারি, খুব স্মার্টলি এগুলো ম্যানেজ করতে পারি। সেটা কিভাবে, কন্টেন্ট ক্যালেন্ডার আমরা কিভাবে তৈরি করব, চ্যাট জিপিটিতে চলে যাই, দেখেন কত সহজ ব্যাপার। এই কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে আমি একবার 3 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার আমি বলবো আপনাদের, আগে দেখাই কত ইজি ব্যাপার। আমরা কি করেছিলাম, রেস্টুরেন্ট ওনার, ওকে। তো জাস্ট চ্যাট জিপিটি কে আপনি কি করবেন, কমান্ড দেন, আই অ্যাম, অথবা আই হ্যাভ এ রেস্টুরেন্ট, আই ওয়ান্ট টু প্রমোট মাই বিজনেস টু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ঠিক আছে। সো রাইট মি এ প্রপার next 30 days calendar for my Facebook and Instagram। আমি নেক্সট 30 দিনে কোথায় কোথায় কি পোস্ট দিব সেরকম একটা কন্টেন্ট ক্যালেন্ডার তুমি আমার জন্য প্রস্তুত করে দাও। আই ওয়ান্ট টু পাবলিশ 3 পোস্ট পার পার ডে, জাস্ট এতটুকু লিখে দেন, দেখেন ও আপনাকে একটা কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করে দিবে, কোন দিন কোন পোস্ট দিবেন, উইক 1 ডে 1-এ এই যে এই 3টা পোস্ট, ডে 2-তে এই 3টা পোস্ট, ডে 3-তে এই 3টা পোস্ট, আমাকে কন্টেন্ট হেডিং দিয়ে দিচ্ছে, ক্লিয়ার। আমি কি করব, এইটা সুন্দরভাবে এখান থেকে কপি করে নিব। এইটা করতে কিন্তু আপনি একদিন টাইম নেবেন, ক্লায়েন্ট কিন্তু কাজ পাওয়ার পরপরই আনন্দে গদগদ হয়ে ধুম করে এখানে কপি মেরে দিয়েন না ভাই। ক্লায়েন্ট কিন্তু বুঝবে যে আপনি চ্যাট জিপিটি নামে একটা জিনিস আছে দুনিয়ায়, আর আপনি সেটা ভালো ব্যবহার পারেন, ঠিক আছে। দুনিয়া এত সহজভাবে নেওয়া যাবে না, আপনি বুদ্ধিমান এটা চিন্তা করা যাবে না। সো এখান থেকে সুন্দরভাবে নিবেন, নেওয়ার পরে ক্লায়েন্টকে আপনি সেটা দিবেন। আমি এটা স্টপ করে দিই, এটা 30 দিনে লিখে দিবে আমাদেরকে, সুন্দর করে একটা এমএস ওয়ার্ডে দিবেন, দিয়ে পিডিএফ করে তার কাছে পাঠিয়ে দিবেন যে ভাই তুমি এগুলো দেখো। দেখার পরে একটা গুগল শিট ক্রিয়েট করবেন এখান থেকে, সরি গুগল শিট না, এই যে আপনার কি বলে, হ্যাঁ গুগল শিট ক্রিয়েট করবেন। মনে করেন এই যে পোস্ট 1 2 3, এখান থেকে কপি করে নিয়ে যাই, আপনি এখানে দিয়ে দেন পোস্ট 1 2 3। আমি যা সহজে বোঝানোর চেষ্টা করতেছি, পোস্ট 1 2 3 দিলে নেই,
এখন এই যে 1 নম্বর পোস্টে দেখলাম তো মাউথ ওয়াটারিং ফটো। মাউথ ওয়াটারিং ফটো মানে তো বোঝেন, মাউথ ওয়াটারিং মানে জিভে জল এনে দেওয়া ফটো। হ্যাঁ, সিগনেচার ডিশ উইথ এ ক্যাচি ক্যাপশন। এখন ক্যাপশনটা কি হবে? ফটো তো আপনি বানাতে পারবেন ক্যানভা দিয়ে, ক্যাপশনটা কি হবে? এখানে দেখেন, রাইট ইন্টারেক্টিভ ফর ডে ওয়ান। ডে ওয়ানের জন্য কিছু ইন্টারেক্টিভ তুমি ক্যাপশন লিখে দাও আমাকে উইথ হ্যাশট্যাগ। লিখে দিচ্ছে আমাদের জন্য পোস্ট অন। 1 নম্বর পোস্টের জন্য কি লিখে দেয় দেখি। ও সরি, এখনো লেখা শুরু করেনি, শুরু করবে। এই যে পোস্ট অন, পোস্ট টু, পোস্ট থ্রি। এটা পছন্দ হয়নি আপনাকে? তো মনে করেন রাইট এক্সপ্যান্ড পোস্ট। পোস্ট গুলো এক্সপ্যান্ড করতে পারেন, মানে খুব ছোট লিখছে আপনার কাছে মনে হচ্ছে, দেখবেন আপনার কাছে এক্সপ্যান্ড করে দিবে। এটা যদি ভালো না হয় লিখে দিবেন যে রাইট মোর ইউনিকলি, আরো সুন্দর ইউনিক ভাবে লিখে দাও। দেখেন আরো একটু বড় সড়ো করে লিখে দিচ্ছে। আপনার কাজ কি? এই প্রত্যেকটা পোস্ট, এই ক্যাপশন গুলো আপনি নিয়ে এর মধ্যে ভরে দেন। ঠিক আছে, দিয়ে এখানে একটা অপশন রেখে দেন আপনি, যে ক্লায়েন্টকে বলে দেন যে ভাই তুমি এখানে একটা রিমার্ক দিয়ে দাও, এই পোস্ট গুলো ঠিক আছে কিনা, আমি এইগুলো পোস্ট করতে চাই। তুমি এখানে একটা রিমার্ক দিয়ে, ও পড়বে, পড়ে রিমার্ক দিবে, তখন আপনি এটা আপনি শেয়ার করবেন ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্ট এটা রিমার্ক দিবে, তখন আপনি এটা নিয়ে কাজ করবেন, কোনো ঝামেলা নেই। এখন আমাকে বলেন, একটু আগে হয়তোবা আমরা এই যে কন্টেন্ট ক্যালেন্ডার, আমি একবার 3 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করেছিলাম একজন ডেন্টিস্টের। ডেন্টিস্ট সম্পর্কে আমার কোনো ধারণা নেই, শুধু দাঁত মাজি, ছোটবেলা থেকে দাঁত মাজাটাই শিখছি, এই ছাড়া ডেন্টাল নিয়ে আমার কোনো ধারণা নেই। এইটা করতে যে আগে যখন চ্যাট জিপিটি ছিল না, তারপরে আমি কানে মোড়া দিছিলাম যে আমি আর সোশ্যাল মিডিয়া নিয়ে কোনদিন কাজ করব না। যদিও আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি না, কিন্তু একটা ক্লায়েন্ট, এসইও ক্লায়েন্টের রাজি হয়ে গেছিলাম। তো করার তখন কি করতে হতো জানেন? এরকম ইন্ডাস্ট্রি, যারা এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, যেমন অন্যান্য ডেন্টিস্টদের, যেমন আজকে আমরা রেস্টুরেন্ট নিয়ে কাজ করলাম, তখন দেখতে হতো অন্যান্য রেস্টুরেন্ট ওনারা তারা কি কি পোস্ট দিচ্ছে, ওখান থেকে আইডিয়া জেনারেট করতে হতো। অথবা বিভিন্ন ব্লগ পড়তে হতো, ব্লগ পড়ে পড়ে সেখান থেকে আইডিয়া জেনারেট করতে হতো কি রিলেটেড পোস্ট দেওয়া যায়, যেটা কিনা খুব কঠিন ব্যাপার। আর এখন চ্যাট জিপিটি অন ক্লিক করবেন, চ্যাট জিপিটি আপনাকে এত আইডিয়া দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে দুনিয়ার সব থেকে প্রফেশনাল মেথড। আর কে শেয়ার করছে কিনা আমার জানা নেই, ইউটিউব ঘেটেও আমার মনে হয় না আপনারা পাবেন এরকম স্ট্র্যাটেজি। ঠিক আছে, এইভাবে কি হলো, কন্টেন্ট ক্যালেন্ডার আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলেন, তারপরে ক্লায়েন্টকে আপনি ইজিলি প্রত্যেক মাসে কাজ করতে পারবেন, কোনো প্যারা নেই। টুল ক্যানভা, কাজ আপনারা সবাই পারেন। চ্যাট জিপিটি দিয়ে কিভাবে করবেন, কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করবেন, আর ওই যে ক্যাপশন রেডি করবেন, সেটা আপনারা বুঝলেন। বাফার একটা টুলস আছে, buffer.com, বাফার BUFFER, buffer.com। এটা কি? এটা হচ্ছে আপনার অটোমেশন একটা টুল। যে এরকম হয় না যে ক্লায়েন্ট 1 মাসের কাজ দিছে, আমি একদিনে করে মনে করেন কক্সবাজার একটা ট্যুরে চলে যাব। সো কি করবেন, বাফার এই টুলটা আপনি লগ ইন করবেন। অথবা যারা কোর সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, আচ্ছা আমার যে বাফার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, এটা আমার ঠিক মনে নেই, কি করা যায় এখন। 1 মিনিট, আমি বাফার অ্যাকাউন্টটা কোথায় ক্রিয়েট করা ছিল, একটু লগ ইন ক্রেডেনশিয়ালটা নিয়ে আসি। আচ্ছা আমি এটা পাসওয়ার্ডটা একটু রিকভারি করে আপনাদের সামনে আসতেছি।
ওকে, এটা হচ্ছে ম্যান্ডেটরি না। এই যে বাফার টুলস, এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে buffer.com এ যাবেন। আমি তো ওই যে আমার মনে ছিল না, লগ ইন এটা আবার পাসওয়ার্ড রিকভারি করলাম। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তো ইজি ব্যাপার, আপনারা করতেই পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আর শেখায় দেওয়ার মতো কোনো ব্যাপার নেই এখন আর। ওকে, এখানে মূলত যে কাজটা আপনি করতে পারবেন, আপনি এই যে উইক করা আছে, এখানে মান্থ চলে যান। ফার্স্ট অফ অল, একটা ফ্রি অ্যাকাউন্টে আপনি আপনার 3টা প্ল্যাটফর্ম অ্যাড করতে পারবেন। যেমন আমার দেখেন কয়েকটা প্ল্যাটফর্ম এখানে অ্যাড করা আছে। সো এটা যদি এখান থেকে অ্যাড করতে চান আপনি, এগুলো সব এখান থেকে রিমুভ করা যায়। আচ্ছা, নতুন ইন্টারফেস আসছে, এই জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে আমার। দেখি এখান থেকে ডিলিট করা যায় কিনা। কেন ভাই, দাগ চোখ দেওয়ার কি দরকার? নিজের পরিচয় দিচ্ছেন সুন্দরভাবে। আচ্ছা ওকে, দেখেন আমি দেখাই। জাস্ট এখানে আসবেন, আসার পরে আপনি ফ্রিতে 3টা প্ল্যাটফর্ম এখানে অ্যাড করতে পারবেন একটা বাফার অ্যাকাউন্টে। তো মনে করেন এই যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে। হ্যাঁ, তো মনে করেন এই যে ফেসবুকের পেজ এবং প্রোফাইল কিন্তু অ্যাড করা যায় না। এই যে ফেসবুক ক্লিক করলাম, ক্লিক করলে যে ফেসবুক পেজ আর গ্রুপ এই দুটো অ্যাড করতে পারবেন। ফেসবুক পেজ নিলাম, নিয়ে স্টার্ট কানেক্টিং করলাম, করলে এখান থেকে রিডিরেক্ট করে যদি এই সেম এই যে কন্টিনিউয়াস সজীব রয়, মানে আমার যে এডিট অ্যাক্সেস করতে পারবেন, যে কি কোন কোন পেজ আপনি নিতে যাচ্ছেন। আমার এখানে 5-6টা পেজ আছে, যেগুলো একটা পেজের অ্যাক্সেস আমি এখানে নিয়ে নিব। আমি নিচ্ছি না অ্যাকচুয়ালি, আমার একটা করা আছে মনে হয় লিঙ্কডইন না কি একটা, আমি ওইটা দিয়ে আপনাদের দেখাবো। এই যে, তো আপনারা এখানে আপনারা 3টা প্রোফাইল এই যে এখানে দেওয়া আছে, টুইটার করতে পারবেন, লিঙ্কডইন, পিন্টারেস্ট করতে পারবেন, গুগল বিজনেস প্রোফাইল করতে পারবেন। তারপর এটা কি, ব্লু স্কাই। ব্লু স্কাই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ম্যাস্টোটন এগুলোর ধারণা নেই। ইউটিউব করতে পারবেন, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ 3টা। ঠিক আছে, যদি আপনি পেইড নেন তাহলে আনলিমিটেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কাজ কি, এখানে মূলত কাজ হচ্ছে আমাদের এই যে ক্রিয়েটে আসবেন, আসার পরে সরি এই যে পাবলিশে যাবেন, যাওয়ার পরে এখানে মান্থ করবেন, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। ওকে, মনে করেন আগামীকাল 16 তারিখ, জাস্ট এখানে ক্লিক করেন। আমার তো এখানে এই যে টুইটার এবং এটা কি বলে, থ্রেড, এই দুটো অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে। এখানে আমরা একটা পোস্ট দিতে পারবো। সিলেক্ট চ্যানেল, এখানে একটা মনে করেন টুইটারে একটা পোস্ট দিতে চাই আমি, একই সাথে আমি থ্রেডেও সেম পোস্টটা দিতে চাই, টুইটারে পোস্ট দিতে চাই অথবা থ্রেডে পোস্ট দিতে চাই। এখানে জাস্ট একটা, আমি আমার টুইটার থেকে একটা পোস্ট কপি করে নিয়ে আসি, টুইটারে গেলাম। এখানে আপনি আপনার ক্লায়েন্টের 1 মাসের পোস্ট স্কেজুল করে রাখবেন, যে আপনি কক্সবাজার ট্যুরে চলে যাবেন। মনে করেন এই পোস্টটা আমি স্কেজুল করতে চাচ্ছি, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দেন। এই যে ক্যাপশন, ক্যাপশন দিয়ে দেন, তারপরে ইমেজ। ওকে, এইখানে ইমেজটাও নিয়ে আসলাম। এটা থ্রেডে কিভাবে প্রিভিউ হচ্ছে এখানে দেখাচ্ছে। আপনি যদি চান আপনি টুইটারটাও সিলেক্ট করতে পারবেন, একই সাথে টুইটারে এবং থ্রেডে 2টা পোস্ট করতে পারবেন। টুইটার এবং থ্রেডে দুইটায় পোস্ট করতে পারবেন। এখানে টাইম দিয়ে দেন, কত তারিখে দিতে যাচ্ছেন, 16 তারিখে নাকি 17 তারিখে। দিলাম 17 তারিখে। 17 তারিখে কখন দিতে যাচ্ছেন, আহ এই 5টা দিলাম, মনে করেন 5 PM এ আমি দিলাম এটা। ক্লিয়ার, 17 তারিখে 5 PM এ দিলাম, এটা স্কেজুল পোস্ট করে দিলাম, এটা পোস্ট হয়ে যাবে। ক্লিয়ার, 17 তারিখে অটোমেটিক 5টার সময় এই দুটো পোস্ট আমার টুইটারে এবং থ্রেডে পোস্ট হয়ে যাবে। এবার 18 তারিখে করব আমি, 18 তারিখে পোস্ট করব, 19 তারিখের পোস্ট করব, 30, এভাবে আমি পুরো 1 মাসের পোস্ট স্কেজুল করে রেখে দিব। দিয়ে আমি কক্সবাজার ট্যুরে চলে যাব, হয়ে যাবে। তো এইগুলো তো আমি এখন রাখতে চাচ্ছি না। হ্যাঁ, নাহলে আমার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে 17 তারিখে, সে আমি ডিলিট করে দিলাম।
আপনারা চাইলে এটা করতে পারেন, ম্যান্ডেটরি না, যদিও ফেসবুকে এখন কিন্তু স্কেজুল পোস্ট করা যায়, তবু আপনারা এই বাফার টুলের ইউজ করতে পারেন। কেন বললাম? কারণ বাফার টুল নিয়েই কাজ পাওয়া যায়। আমি দেখাচ্ছি একটু আগে, রিলেট করি। দেখেন আমরা একটু ফাইবারে যদি যাই, এখানে শুধু বাফার লিখে সার্চ করেন, BUFFER। I will create an schedule post via Hotsuite, Buffer and একজন, এই যে দেখেন এর কিউইতে একটা অর্ডার চলতেছে, অলরেডি 44টা রিভিউ নিয়ে ফেলছে, $5। কি করতেছে? 3টা প্ল্যাটফর্মে সে বাফার অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মের কথা বলছে, বাফার, হটসুইট, এগুলো হটসুইটও কাজ শিখে নেবেন আপনারা, আমি তো শুধু বাফার দিয়ে দেখালাম, অথবা লেটার, যে কোনো একটা। ও বলতেছে যে কোনো একটা 3টা প্ল্যাটফর্মে কাজ করে দিবে, 14 দিনের স্কেজুলিং পোস্ট করে দিবে 3টা প্ল্যাটফর্মে 14টা। এই যে শিডিউল পোস্ট, 2 পোস্ট পার ডে অ্যান্ড 3 মিডিয়া, ক্যাপশন রাইট করে দিবে। এই কাজগুলো করতে $30 নেবে। চিন্তা করেন, ছোট্ট একটা টুলস এর ব্যবহার জানলেও কাজ আছে এবং কাজ পাচ্ছে মানুষ। স্ট্যান্ডার্ড প্যাকেজে $45 বিনিময়ে 4টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো এত টেনশনের কারণ নেই। কেন টেনশনের কারণ নেই? ক্লায়েন্ট যখন বাফারের কাজ দিবে, ক্লায়েন্টের নিজের বাফার অ্যাকাউন্ট দিয়েই আপনাকে দিয়ে দিবে। ক্লায়েন্টের নিজের বাফার অ্যাকাউন্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। এমন না যে আপনার বাফার অ্যাকাউন্টে করতে হবে, ক্লায়েন্ট তার অ্যাক্সেস দিয়ে দিবে। তবে যারা প্রফেশনাল কাজ করবেন তাদের বাফার অ্যাকাউন্ট কিনে নিতে হবে। 7 দিনের প্যাকেজ দেখেন কি করতেছে, $30। এ দেখেন মনে হয় পাকিস্তানি হবে, নাহলে বাংলাদেশি, কোন দেশে? হ্যাঁ, পাকিস্তানি। 7 দিনে 5টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছে, $30। সো এখানে কাজ আছে, কোনো টেনশনের কারণ নেই। এইবার আমরা এতক্ষণ যা কাজ করলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ দেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হিউজ পরিমাণ কাজ আছে এই ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এর মধ্যে যান, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেখেন কি কাজ করতেছে এরা। একটাই দেখি আমরা, এত দেখলে মাথা খারাপ হয়ে যাবে, আপনারা দেখে নিন কি করতেছে। 30 দিন ম্যানেজমেন্ট করতেছে, একটা সোশ্যাল মিডিয়া পেস্ট 20টা পোস্ট দিয়ে দিবে, টোটাল 20টা পোস্ট দিয়ে দিবে, ফলোয়ার ইনক্রিজ করে দিবে, এন্ড অডিট করে দিবে। এর জন্য $200। আপনারা কি পারেন এই কাজটা? হ্যালো, রেসপন্ড করেন। আমরা কি শিখছি এটা? 20টা পোস্ট দেওয়ার জন্য কি আমরা ক্যাপাবল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে? এবং স্কেজুল পোস্ট করে দিবে, রিপোর্টিং একটা, রিপোর্টিং তো আপনারা করতেই পারবেন। স্ট্যান্ডার্ড প্যাকেজে $345 বিনিময়ে 2টা প্ল্যাটফর্ম, টোটাল 2টা প্ল্যাটফর্মে 20টা করে পোস্ট দিয়ে দিবে। পারবেন আপনারা এটা করতে? হ্যালো, রেসপন্ড করেন, জি কথা ভাইয়া। বলেন। সো কাজ কিন্তু এইগুলা, এগুলো আপনারা আগে থেকেই জানতেন। বেকার ইনভেস্ট করছেন এই BCLIT তে, আর আমারে এই বৃষ্টির দিনেও আপনারা রেহাই দিচ্ছেন না। সো ফ্রিল্যান্সিং সহজ, শুধুমাত্র নিজেকে ম্যানেজ করে যদি আপনি ডিসপ্লে করতে পারেন, ইনকাম পসিবল আপনার দ্বারা। হোমওয়ার্কটা আমি বলি, আজকের কথা বলতে বলতে অনেক সময় চলে গেল। বাফারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং 7 দিনের পোস্ট স্কেজুল করে আনবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যে কোনো 3টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ফার্স্ট অফ অল আপনার নিজের সোশ্যাল মিডিয়াগুলো আগে অপটিমাইজ করেন। এবং আমি ব্র্যান্ডিং নিয়ে যে কথাটা বললাম, সেলফ ব্র্যান্ডিং, যে একটা আর্টিকেল শেয়ার করলাম, মিনিমাম আপনারা কি করবেন আমি সেটা বলে দিই। একটা ফেসবুক পেজ থাকবে নিজের নামে, টুইটার, ইনস্টা, লিঙ্কডইন, প্রোফাইল প্লাস পেজ প্লাস গ্রুপ,
গ্রুপ না থাকলেও চলবে ব্র্যান্ডিং এর জন্য। ইউটিউব, টিকটক, আর কি আছে, একটা হচ্ছে পিন্টারেস্ট, যদি পারেন ওরা। এই 6টা 7টা প্ল্যাটফর্ম আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে ব্র্যান্ডিং এর জন্য। ফেসবুক পেজ, নট প্রোফাইল। প্রোফাইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অ্যাক্টিভিটি রাখার জন্য। টুইটার অ্যাকাউন্ট অবশ্যই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই, লিঙ্কডইন অ্যাকাউন্ট প্লাস পেজ। এইটা এখন ক্রিয়েট করেন না, আমাদের 9 নম্বর ক্লাসে লিঙ্কডইন নিয়ে কথা হবে, তখন আমি এটা বলার পরে ক্রিয়েট করবেন। ইউটিউব চ্যানেল অবশ্যই ক্রিয়েট করবেন, নিজের নামে ব্র্যান্ডিং হবে। টিকটক অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করবেন, সেখানে ড্যান্স দেওয়ার দরকার নেই। যেমন আমার টিকটকের অ্যাকাউন্ট দেখেন, আমি কিন্তু ওখানে ড্যান্স দেই না। সো এগুলো কেন করছি, সরি কোথায় টিকটক, রিসেন্টলি ক্রিয়েট করছি, আগে ছিল না। কেন করছি, নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য। এখানে কিন্তু আমি ড্যান্স দিই না, আমি ড্যান্স পারিও না। জাস্ট দেখেন এখানে কয়েকটা ভিডিও আছে যেগুলো আমি বিভিন্ন টপিক সম্পর্কে, এসইও রিলেভেন্ট যখন কথা কথা বলি, সেই ভিডিওগুলো আমি এখানেও শেয়ার করছি। দ্যাটস ইট, এটাই আমার অ্যাক্টিভিটি রাখে, আর কিছু দরকার নেই। সব জায়গায় আপনার সমান প্রেজেন্সি আছে কিনা। ওকে, সো ওইটা দেখলে, আর্টিকেলটা পড়লে বুঝতে পারবেন। আর্টিকেলের সাথে একটা ভিডিও দেওয়া আছে, বুঝতে না পারলে এই ভিডিওটা দেখে নেবেন এখান থেকে। এই যে কোথায় দিলাম সেই আর্টিকেলটা, এই যে আর্টিকেলটা প্রথমত পড়বেন, পড়ার পরে বুঝতে না পারলে এখানে এই যে ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা আমার ভিডিও, দেখলে মোটামুটি বুঝতে পারবেন, যেহেতু 3-4 বছর আগের ভিডিও, তাও মোটামুটি ইনফরমেশন আছে। ওকে, এখন আমি প্ল্যাটফর্ম বলছিলাম এইগুলা, ওখানে তো অনেক পুরানো। এখনকার সময় উপযোগী প্ল্যাটফর্ম হচ্ছে এইগুলো, যেগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি শেষ করব। আপনি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আপনি আপনার 7 দিনের কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করেন। হ্যালো, চ্যাটজিপিটি কে বলবেন যে দাদু, আমি একজন ডিজিটাল মার্কেটার, আই এম এ ডিজিটাল মার্কেটার, I want to promote my digital marketing service through my social media platform. So write me a next 30 days অথবা next 7 days content calendar. ব্যাস, কন্টেন্ট ক্যালেন্ডার লিখে দিবে। সেই অনুযায়ী আপনি কি করবেন, ইমেজ রেডি করবেন ক্যানভা দিয়ে। তারপর হচ্ছে ওই চ্যাটজিপিটির সেম চ্যাটের ভিতরে আপনি কি করবেন, ক্যাপশন রেডি করবেন। ক্যাপশন রেডি করে বাফার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে নেক্সট 7 ডেজ, মিনিমাম নেক্সট 7 ডেজের কন্টেন্ট আপনি কি করবেন, স্কেজুল পোস্ট করবেন, করে ওই বাফার থেকে একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে পোস্ট করবেন। এবং কমেন্ট বক্সে আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, আপনার যে পোস্ট করবেন অ্যাজ এ হোমওয়ার্ক, তার কমেন্ট বক্সে আপনার অথবা ক্যাপশনে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো এক এক করে ধারাবাহিকভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? ওকে, ধন্যবাদ সবাইকে। এরপরে একটা ক্লাস আছে, এই হোমওয়ার্ক গুলো করে আসবেন।